ওকে। ওকে, সো লাইসেন্স লেভেল 1 টা বলি। লাইসেন্স লেভেল 1 টা হচ্ছে আমরা চাইলে মাইক্রোটিকের কাছ থেকে ফ্রি একটা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারি। এই লাইসেন্সটার জন্য অ্যাপ্লাই করার জন্য মাইক্রোটিকের ওয়েবসাইটে আপনার একটা রেজিস্ট্রেশন করতে হবে। জাস্ট সাইন আপ, আপনার বেসিক কিছু ইনফরমেশন দিয়ে আপনি জাস্ট একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। প্রোফাইল ক্রিয়েট করলে আপনি যখন আপনার মাইক্রোটিকের সাইডে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনার ইউজার পোর্টালের মধ্যে বা সাইডে, মানে এই সাইডে আপনার লেখা থাকবে যে অ্যাপ্লাই ফর লেভেল 1 লাইসেন্স। ওকে, সো আপনি যখন ওইখানে অ্যাপ্লাই করবেন তখন আপনাকে একটা লাইসেন্স কি দিবে, সেই কিটা আপনি চাইলে আপনার মাইক্রোটিকে ইনস্টল করতে পারবেন। কিন্তু সেই লাইসেন্স লেভেল 1 আলা যে কিটা, সেই কিটা আপনি কখনো প্রোডাকশনে ইউজ করতে পারবেন না। কারণ এটাতে দেখেন সর্বোচ্চ সবকিছু একটা করে ক্রিয়েট করা যায়, মানে আপনি শুধু টেস্ট করতে পারবেন, কখনো আপনি এটাকে প্রোডাকশনে ইউজ করতে পারবেন না। যেমন দেখেন এটাতে আমরা একটার বেশি কিউ ক্রিয়েট করতে পারবো না, রাইট? তারপরে হটস্পট অ্যাক্টিভ ইউজার, মানে আমরা যদি হটস্পট করতে চাই তাহলে একটার বেশি হটস্পট ইউজার ক্রিয়েট করতে পারবো না। ভিলান ইন্টারফেস ক্রিয়েট করতে পারবো না। হ্যাঁ, পিপিপি ওই ইউজার ক্রিয়েট করতে পারবো না। সো অনেক রকম ইস্যু আসবে, যেটার কারণে আসলে আমরা এই 1 নাম্বার যে লাইসেন্স লেভেলটা আছে সেটাকে আমরা ইউজ করতে পারি না। লাইসেন্স লেভেল 2 টা এখনো আন্ডার ডেভেলপমেন্ট, মাইক্রোটিক এখন এটাকে রিলিজ করে নাই। লাইসেন্স লেভেল 3 টা হচ্ছে মাইক্রোটিকে কখনো বিক্রি করে না এই লাইসেন্সটা। এই লাইসেন্সটার কোনো প্রাইস নাই। এই লাইসেন্সটা আসে, আমি বলছিলাম যে মাইক্রোটিক শুধু রাউটার বানায় না, মাইক্রোটিক অনেক সিপি ডিভাইস বানায় বা রেডিও ডিভাইস বানায়, যে ডিভাইস গুলার মধ্যে আসলে প্রি বিল্ড, মানে এই লাইসেন্স লেভেল 3 থাকে। আমরা পি2পি ডিভাইসের নাম শুনছি, রাইট? যে ডিভাইস গুলা কি করে, এক এক রেডিও স্টেশন থেকে আরেক রেডিও স্টেশনে আমার সিগন্যাল গুলা ওয়্যারলেসলি ট্রান্সফার হয়। সো এই ডিভাইস গুলার মধ্যে মাইক্রোটিক কি করছে, লাইসেন্স লেভেল 3 লাইসেন্সটা ইউজ করছে, এবং লাইসেন্স লেভেল 3 আপনি কখনো কিনতে পারবেন না। ওকে, তারপরে আসে লাইসেন্স লেভেল 4, লাইসেন্স লেভেল 5 এবং লাইসেন্স লেভেল 6। দেখেন তিনটার তিন রকম প্রাইস। লাইসেন্স লেভেল 4 কে বলতেছে ওরা $45, লাইসেন্স লেভেল 5 95, লাইসেন্স লেভেল 6 হচ্ছে 250, মানে 250 ইউএসডি। এবং দেখেন প্রত্যেকটা লাইসেন্স লেভেলের প্রাইসের পার্থক্য হওয়ার মেইন রিজন হচ্ছে তার সাপোর্টেড কম্পোনেন্টস গুলা। যেমন আপনি লাইসেন্স লেভেল 4 কিনলে আপনি সর্বোচ্চ 200টা এখানে কি পিপিপি ইউজার ক্রিয়েট করতে পারবেন। আর লাইসেন্স লেভেল 5 থাকলে আপনি 500টা পারবেন। আর লাইসেন্স লেভেল 6 হলে আপনার সবকিছু আনলিমিটেড, রাইট? আপনার কোনো লিমিটেশন নাই, আপনি ইউজ করতে পারবেন। এখন এই লাইসেন্স গুলা বেসিক্যালি আপনার আসবে যখন আপনি পিসি মাইক্রোটিক বা আপনি মাইক্রোটিকের ওএসটা ডাউনলোড করে একটা ডিভাইসে ইনস্টল করতে যাবেন। কিন্তু আপনি যদি ডিভাইস কেনেন, মাইক্রোটিকের রাউটার কেনেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাইসেন্স কিনতে হচ্ছে না, কারণ আপনার কাছে লাইসেন্সটা প্রি বিল্ড থাকে। যেমন আমি আমার সিসিআর রাউটারের লাইসেন্সটা আপনাদের দেখাই। আহ, এটা হচ্ছে আমার সিসিআর রাউটারটা। এটার হচ্ছে সিস্টেম থেকে যদি আমরা লাইসেন্সে যাই, লাইসেন্সটা পাওয়ার জন্য সিস্টেম থেকে লাইসেন্স, দেখেন এখানে লাইসেন্স লেভেল, আমি কিন্তু এটা কিনি নাই। হ্যাঁ, এটা কিন্তু দেখেন এটা ডিভাইসের সাথে আসছে লাইসেন্স লেভেল 6। তা আমি এই ডিভাইসটা কিনছি হচ্ছে ধরেন কত, তখন ছিল 36,000 টাকার মতন, 36 না 40,000 টাকা, যাই হোক আমার মনে নাই ভালো মতো। আজ থেকে আরো 2 বছর আগে কেনা ডিভাইসটা। তো এই ডিভাইসটা যখন আমি কিনছি তখন এটা সিসিআর হওয়ার কারণে সিসিআর এর সবগুলা ডিভাইসে লাইসেন্স লেভেল 6 থাকে। তো লাইসেন্স লেভেল 6 কিন্তু আমার এখানে ফ্রি চলে আসছে, মানে আমার হার্ডওয়্যারের সাথে লাইসেন্সটা আমি ফ্রি পাইছি। কিন্তু যদি আমি একটা পিসি মাইক্রোটিক রেডি করতে চাই এবং সেটাই যদি আমি হিউজ পরিমাণ ইউজার দিয়ে সাপোর্ট দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার এই $250 আমার কিন্তু সেখানে এক্সট্রা খরচ করতে হচ্ছে। শামীম ভাই, এই লাইসেন্সটা কতদিনের জন্য থাকবে? এটা কি 1 ইয়ারের আনলিমিটেড, জন্য? এটা পারমিসকিউয়াস, মানে আপনি একবার কিনলে আচ্ছা, পারমিসকিউস, এটা ঠিক আছে। এটা আর নষ্ট হবে না, মানে ডিভাইস ওয়াইজ থাকবে। বুঝতে পারছি লাইসেন্সের ব্যাপারটা। এবার আমরা চলে যাই। কোশ্চেন ছিল, হ্যাঁ, বলেন না ভাইয়া। আমি যদি একটা লাইসেন্স কেনার পরে হুম, সেটা আমার 2-3টা পিসি দিয়ে মাইক্রোটিক করার জন্য ইউজ করলাম, একটা লাইসেন্স, সেটা হ্যাঁ। কি করা যাবে? না না না, কারণ এখানে একটা জিনিস আমি বলবো, এখনই প্ল্যান করতেছিলাম, আপনি তার আগে জিজ্ঞেস করলেন। আমি আমি সাপোজ একটা কম্পিউটার রেডি করছি, আমি যদি মনে করি যে সেই কম্পিউটারে একটা লাইসেন্স দিলাম, ওই লাইসেন্সটা আরেকটা কম্পিউটারে দিলাম, সেটা কি হবে কিনা? ব্যাপারটা হবে না। কেন হবে না? কারণ আপনি যখন লাইসেন্স কিনবেন তখন হচ্ছে এই লাইসেন্সটা
একটা সিস্টেম আইডির উপরে বাইন্ড থাকে। মানে আপনি যখন মাইক্রোটিকের কাছে গিয়ে বলবেন মাইক্রোটিক আমি একটা লাইসেন্স কিনতে চাই, মাইক্রোটিক তখন আপনাকে বলবে যে আপনার সিস্টেম আইডিটা দেন। দেখেন আমি আপনাকে আমার মাইক্রোটিকেরই দেখাই। এই যে সফটওয়্যার আইডিটা দেখতে পাচ্ছি, এরকম একটা আইডি প্রত্যেকটা মাইক্রোটিকে থাকবে। সো আপনি যখন লাইসেন্সটা কিনবেন তখন আপনার ওই আইডিটার এগেনস্টে লাইসেন্সটা হবে। তার মানে আপনি ওই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে ওই লাইসেন্সটা ইউজ করতে পারবেন না। ইভেন আপনার ওই ডিভাইসটা নষ্ট হয়ে গেলেও শেষ। পিসিটা আমি এই কোশ্চেনটাই করতে চাচ্ছিলাম যে পিসিটা যদি আমার নতুন করে আবার ওএস দিতে হয় সেক্ষেত্রে আমার লাইসেন্সটা নষ্ট হয়ে গেছে। না না, লাইসেন্সটা নষ্ট হবে না। নতুন করে ওএস দিলেও আপনি ওইখানে লাইসেন্সটা ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? মানে ওইটা আসলে অপারেটিং সিস্টেমের উপরে ওইটার না, শুধু ম্যাক অ্যাড্রেস না, ও অনেক ইনফরমেশন আছে যেগুলাকে নিয়েও একটা আইডি ক্রিয়েট করে। আচ্ছা সো ওই আইডিটাই ম্যাচ করেই তখন ওই লাইসেন্সটা ও ইনস্টল করে। বুঝতে পারছেন? আচ্ছা, সো আর একটা কোশ্চেন, হ্যাঁ, এরা যে 30 জনের ইনিশিয়াল সাপোর্টের কথা বলছে, এটা কি ধরনের সাপোর্ট দিচ্ছে বা কি সাপোজ আপনি মাইক্রোটিকের থেকে লাইসেন্স নিলেন, আপনি একটা সাপোর্ট পাবেন। হ্যাঁ, সো সাপোর্ট পোর্টাল থাকবে, ওইখানে গিয়ে আপনি একটা টিকিট ওপেন করবেন। ওইটার অনুযায়ী আপনার প্রবলেমটা কি সেটা দেখে ওরা আপনাদেরকে 15 দিন পর্যন্ত একটা বা 30 দিন পর্যন্ত একটা সাপোর্ট দিবে। এরপরে যদি আপনি সাপোর্ট চান সেই ক্ষেত্রে আপনার পেইড কনে যাইতে হবে। হ্যাঁ, আপনি পেইড টাকা দিবেন, ওরা আপনাদেরকে সাপোর্ট দিবে। বাট এই 15 দিন বা 30 দিন এটা হচ্ছে ফ্রি। ওরা কি বলে দিবে না ওরা ঢুকে দরকার হলে ঢুকবে, যদি ওদের ঢোকার দরকার হয় ঢুকবে, কারণ সাপোর্ট তো সাপোর্টই, যদি ওদের লাগে তাহলে ওরা কাজ করবে। আমি এখন পর্যন্ত কাউকে দেখি নাই এরকম এনভায়রনমেন্টে ইউজ করছে মাইক্রোটিকের সাপোর্ট নিয়ে। বাট দরকার হলে অবশ্যই করবে। আচ্ছা, আচ্ছা, একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই আমরা যদি পিসি কে যদি মাইক্রোটিক রাউটার হিসেবে যদি করতে চাই মানে ভিএমওয়্যারে অথবা হাইপার ভিতে, দেন ওই ক্ষেত্রে তো আমাদের আর কি মানে লাইসেন্সিং ইস্যুটা আসবে, তাই না? কারণ যেহেতু আপনি দেখালেন আমাদের লাইসেন্সিং ইস্যুটাকে, সো ওইখানের জন্য কি আমাদের কিছু কিছু যেরকম আমরা বিজিবি টিজিবি কি কনফিগার করতে পারবো তখন? সব পারবেন। আপনার ওই সাপোজ হাইপার ভি বলতেছেন বা ভিএমওয়্যার বলতেছেন বা সিট্রিক্স এর জেন সার্ভার বলেন, হ্যাঁ, হুম হুম। যাই বলেন আপনি, ওখানে যখন আপনি মাইক্রোটিক ইনস্টল করবেন তখন আপনার ওইটা একটা রাউটার হয়ে যাবে, ভার্চুয়াল রাউটার হয়ে যাবে। হ্যাঁ, জি। তখন আপনি আপনার ইচ্ছা মতো রাউটিং থেকে শুরু করে সবকিছু করতে পারবেন। ইট ডিপেন্ডস অন আপনার লাইসেন্স। লাইসেন্স আমি ভিএমওয়্যারে ওএস করার পরও কি আমার ওখানেও লাইসেন্স লাগবে? আর যদি আমি অবশ্যই। লাইসেন্স না করি সেক্ষেত্রে? ওই যে লাইসেন্স না করলে 24 ঘন্টা পর বন্ধ হয়ে যাবে। ও আচ্ছা এই যে আচ্ছা। লাইসেন্স না করা মানে ট্রায়াল লেভেল, মানে লাইসেন্স লেভেল 0। আমরা দেখবো, এখন ইনস্টল করব তো আমরা দেখবো যে এটা আচ্ছা। আসলে কিভাবে কাজ করে। আমি এই জন্যই তো আমার ইয়েগুলো কাজ করছে না। আমি কয়েকবার ট্রাই করছিলাম বিভিন্ন সময়। পরের দিন আর কাজ করে না বা 2-1 দিন রাইট। পরে আর কাজ করছে না। আচ্ছা, আমি তো বুঝতে পারি নাই। এবার আমরা একটা কাজ করি, আমরা আমাদের একটা মাইক্রোটিকের অপারেটিং সিস্টেম ডাউনলোড করি, ডাউনলোড করে সেটাকে ইনস্টল করা শিখি ভিএমওয়্যারে। কারণ আমরা যারা বাসায় প্র্যাকটিস করব মাইক্রোটিকের যা যা শিখবো সেগুলা, সেটা প্র্যাকটিস আমি যেহেতু পুরা ক্লাসটা ভিএমওয়্যারে নিব এবং আমি সবগুলা ক্লাসেরই আপনাদেরকে ডেমো দেখাবো, কনফিগারেশন করে দেখাবো, যাতে আপনারাও আমার সাথে সাথে করতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে ভিএমওয়্যারের পুরো সেটআপ গুলা দেখাবো, যে আমি কোনটার জন্য কি করছি না করছি সব আপনাদেরকে দেখাবো। যেমন আমি রিডান্ডেন্সি করব, লোড ব্যালেন্সিং করব, রাউটিং করব, ভিপিএন করব, বিভিন্ন রকম টেস্ট করব। সেই সময় আমি কি করব, শুধু এই ভিএমওয়্যার এর উপরেই করব। তো এই পুরো সেটআপ গুলা কিভাবে কি করব না করব সব জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা ভিডিও দেখে ওইভাবে সেটআপ করে আপনারা সেইগুলা প্র্যাকটিস করতে পারেন এবং রিয়েল এনভায়রনমেন্টে গিয়ে যেন আপনাদের কোনো প্রবলেম না হয়। আচ্ছা, সো এটা হচ্ছে আমার সেই ভিএমওয়্যারটা, আমি সফটওয়্যারটা আপনাদের সাথে শেয়ার করে দিছি অলরেডি।
আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না। গুগল ড্রাইভে আমি অলরেডি এই সফটওয়্যারের VMware এর সফটওয়্যারটা আপনাদের সাথে শেয়ার করছি। সো আপনারা যেটা প্রথমে করবেন সেটা হচ্ছে যে VMware এর সফটওয়্যারটা আপনাদের কম্পিউটারে ইনস্টল করবেন। সো এখানে দেখেন আমি VMware এর মধ্যে কি করছি, অনেকগুলা অপারেটিং সিস্টেম ইনস্টল করছি। এর মধ্যে উইন্ডোজ এর অপারেটিং সিস্টেম আছে, মাইক্রোটিক আছে, pfSense আছে, আরো অনেক কিছু আছে এর মধ্যে, যেগুলো এখানে হয়তো এখনো ইম্পোর্ট করা হয়নি। ভাইয়া একটা সিলি কোশ্চেন ছিল। হ্যাঁ আমরা তো আসলে বাঙালি জাতি ক্র্যাকে খুব মানে ভালোবাসি। এক্ষেত্রে কোনো ক্র্যাকের সিস্টেম আছে? হ্যাঁ, ক্র্যাক কোনটা, মাইক্রোটিকের নাকি হ্যাঁ, হ্যাঁ, VMware এর? মাইক্রোটিকে। মাইক্রোটিকে। মাইক্রোটিকের ক্র্যাক পাওয়া যায় হচ্ছে 1.58 বা 1.20 পর্যন্ত। হুম, বুঝতে পারছেন? সো এই পর্যন্ত আপনি ক্র্যাক পাবেন, তারপরে ক্র্যাক পাবেন কিনা আমি শিওর না। হ্যাঁ, আমি আর তারপরে ক্র্যাক নিয়ে ঘাটাঘাটি করি নাই, তবে পাইলেও পাইতে পারেন, আই এম নট শিওর। বাট এই 5.18 বা 5.20 এই পর্যন্ত আপনি ক্র্যাক পাবেন। হুম, এগুলো কি এখন পাওয়া যায়? 5.18 আমার ইউএস কাছেই 0? আছে, ও চাইলে আচ্ছা, আমি আচ্ছা। দিব, সমস্যা নাই। ঠিক যেমন আছে। আমি শেয়ার করি, আমরা যখন আইএসপির বিজনেস প্রথম শুরু করি, তখন আমি একটা পিসি মাইক্রোটিক দিয়ে শুরু করি। হ্যাঁ, সো তখন আমি কি করছিলাম, একটা পিসি মাইক্রোটিক মানে একটা কম্পিউটার কিনছিলাম, সেটাতে এই যে ক্র্যাক ভার্সনটা দিছিলাম। ক্র্যাক ভার্সনটা দিয়ে আমি কত 3 মাসের মতো মনে হয় এই পিসিটাতে রান করাইছিলাম, কিন্তু এটাতে অনেক রকম প্রবলেম পাচ্ছিলাম আমি। কারণ অবশ্যই আপডেটেড অপারেটিং সিস্টেমের পারফরমেন্স ভালো হবে, তাই না? সো এই জন্য আমি কি করছিলাম, পরে এই কম্পিউটারটা ইউজ না করে আমি একটা রাউটার কিনছিলাম, সিসিআর, যেটা যেটা আপনাদেরকে দেখালাম। তো যেহেতু আপডেট ওএস ইউজ করি, এখন পারফরমেন্স অনেক ভালো পাচ্ছি। আচ্ছা, সো এই সফটওয়্যারটা আপনাদের সবার সাথে আমি শেয়ার করছি, আপনারা ইনস্টল করবেন। এবার কি করব, আম, আচ্ছা ভাই, এটার ইনস্টল করছি কিন্তু এটাতে তো লাইসেন্স চায়। লাইসেন্স দেয়া আছে না ওই ফোল্ডারে? লাইসেন্স হ্যাঁ, দেওয়া আছে? হ্যাঁ দেয়া আছে। লাইসেন্স যদি দেয়া নাও থাকে, VMware এর লাইসেন্স খুবই অ্যাভেলেবেল, জাস্ট VMware লাইসেন্স থেকে সার্চ দিবেন। দেয়া আছে, কি দেয়া আছে? একটা ওয়ার্ড ফাইলে দেখেন। হ্যাঁ, একটা কি ওর মধ্যে থাকার কথা, আপনি VMware লাইসেন্স কি লিখে ফ্রি লিখে সার্চ দিলে আপনি প্রচুর লাইসেন্স পাবেন। এটা GitHub এর মধ্যেই আছে। হ্যাঁ, সো ওখান থেকে আপনি লাইসেন্স গুলা নিয়ে ইনস্টল করতে পারবেন। তো এটা ইনস্টল করার পরে আমরা কি করি, আসলে VMware জিনিসটা কি সেটা আগে আমরা একটু বুঝি। সো প্রথমে হচ্ছে ধরেন এটা হচ্ছে আপনার কম্পিউটার। হ্যাঁ, সো আপনি কি করবেন, এই কম্পিউটারের মধ্যে একটা ওএস দিবেন, সেই ওএসটা হচ্ছে আপনার উইন্ডোজ 10 সাপোজ। তাহলে আপনি কি করেন, আপনার এই কম্পিউটারে উইন্ডোজ 10 এ আপনি লগ ইন করেন। এখন আপনি যদি এই কম্পিউটারের মধ্যে আরেকটা ওএস দিতে চান, তাহলে আপনি কি করতে হবে, এখানে আরেকটা ওএস দিতে হবে। তো আপনি যখন আরেকটা ওএস দেবেন, তখন এটাকে ডুয়েল বুটিং বলে। আইদার আপনি এটাতে বুট করবেন, তাহলে এটাতে বুট করবেন, কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাচ্ছি যে ডুয়েল বুটিং না করে একটা সিঙ্গেল বুটিং করব, মানে শুধু উইন্ডোজ 10 থাকবে, এবং উইন্ডোজ 10 এর উপরে আমি একটা সফটওয়্যার ইনস্টল করব, যে সফটওয়্যারটার নাম হচ্ছে VMware। এটা একটা হাইপারভাইজার, VMware। সো VMware কি করবে, আমাকে বিভিন্ন ওএস ইনস্টল করার ফিচার দিবে। সো এখানে আমি কি করতে পারবো, আমার এই উইন্ডোজ এর মধ্যে VMware ইনস্টল করে এখানে আমি মাইক্রোটিক ইনস্টল করতে পারবো, এখানে উইন্ডোজ ইনস্টল করতে পারবো, এখানে লিনাক্স ইনস্টল করতে পারবো, এখানে CentOS এর আরো ভার্সন আমি ইনস্টল করে, আমি এট দা সেম টাইম এই সবগুলা ডিভাইসকে অন করে, ওএস কে অন করে আমি এগুলাতে কাজ করতে পারবো। সো এটা হচ্ছে আমাকে এই VMware এই ফ্লেভারটা দিবে। আমি একটু মিউট করতেছি। ওকে, সো এই VMware-টা আমরা অলরেডি ইনস্টল করছি। এবার আমরা কি করব, এই VMware এর মধ্যে আমাদের এই অপারেটিং সিস্টেমটা, মানে মাইক্রোটিকটা আমরা ইনস্টল করব। মাইক্রোটিকটা ইনস্টল করে এই মাইক্রোটিকের মধ্যে আমরা বিভিন্ন রকম কনফিগারেশন গুলা টেস্ট করব। সো এটা করার জন্য আমার কি করতে হবে, প্রথমে আমার মাইক্রোটিকের ISO যেটা আছে সফটওয়্যার, সেটাকে ডাউনলোড করতে হবে। সেটাকে আমরা ডাউনলোড করতে হলে কোথায় যাইতে হবে, আবার সেই মাইক্রোটিকের ওয়েবসাইটে যাইতে হবে। মাইক্রোটিকের ওয়েবসাইট, মাইক্রোটিকের ওয়েবসাইটে গিয়ে আমরা সফটওয়্যার সেকশনে যাব। সফটওয়্যার সেকশনে গিয়ে আমার x86 সেকশনে আসতে হবে। যেহেতু আমি পিসি মাইক্রোটিক বানাইতে চাচ্ছি, আমার এখান থেকে সিডি ইমেজ ডাউনলোড করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমার এটা ডাউনলোড করলে আমার এটা ডাউনলোড হবে। সো এটা আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, সো আমি ক্যান্সেল করে দিচ্ছি। সো এটা আমার ডাউনলোড করা আছে আমার ডেস্কটপেই। এই যে মাইক্রোটিক নামে একটা ফোল্ডার আছে, এর মধ্যে দেখেন আমার এই যে এই 6.47
আইএসওটা ডাউনলোড করাই আছে। এটা হচ্ছে একটা আইএসও ফাইল। আমি কি করব, এই আইএসও ফাইলটা দিয়ে আমি ইনস্টল করব আমার ভিএমওয়্যার কে। সো আমি আমার ভিএমওয়্যারে যাচ্ছি, ভিএমওয়্যারে গিয়ে আমি এই ফাইল থেকে নিউ ভার্চুয়াল মেশিনে আমি ক্লিক করব। হ্যাঁ, সো আমি কি করতেছি, নতুন একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতেছি যেটাতে আমি ভিএমওয়্যার এর ওএস দিব। সো আমার একটা ওএস রান করতে কি কি লাগবে, ওএস রান করতে আমার সিপিইউ লাগে, রাইট, আমার র্যাম লাগে, আমার স্টোরেজ লাগে, আমার আইও ডিভাইস লাগে। আইও ডিভাইস মানে কি, কিবোর্ড মাউসের ব্যাপার স্যাপার গুলা। তারপরে আমার কি লাগে, ল্যান কার্ড লাগে, রাইট, নিক কার্ড লাগে, ইন্টারফেস গুলা লাগে, ফিজিক্যাল ইন্টারফেস তো নাই, আমরা ভার্চুয়াল ইন্টারফেস এখানে অ্যাড করব। সো এই জিনিসগুলা অ্যাড করে আমরা একটা মেশিন রেডি করব। তারপরে কি করব, আমরা যে মাইক্রোটিকের আইএসওটা ডাউনলোড করছি সেই আইএসওটা এখানে দিয়ে আমরা বুট করব, মানে পাওয়ার অন করব। অন করলে কি হবে, এই মাইক্রোটিকের অপারেটিং সিস্টেমটা এই হার্ডওয়্যার গুলা ইউজ করে বুট করবে। তো সেটাই আমরা করি, দেখি কিভাবে করতে হয়। ফাইল থেকে নিউ ভার্চুয়াল মেশিনে যাচ্ছি। এটা হচ্ছে একটা উইজার্ড দিয়ে করতে হবে, নেক্সট নেক্সট করে বিভিন্ন ইনফরমেশন দিতে হবে। এখানে আমাদের কাস্টম সিলেক্ট করতে হবে, নেক্সট। এখানে আমাকে বলতেছে যে ভিএমওয়্যার ভার্সন 15 টায় কি কি ফিচার আছে, আমি সর্বোচ্চ কি কি ইউজ করতে পারবো। যাই হোক, এখানে কিছু করতে হবে না, নেক্সট। আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি যে ভার্চুয়াল মেশিনটা রেডি করতে চাই সেটার আইএসওটা কিভাবে দিব। সেটার আইএসওটা কি আমি এখান থেকে সিডি ড্রাইভে দিতে পারবো কিনা। আমার যদি এখানে একটা সিডি ড্রাইভ থাকতো তাহলে আমি এখানে সিডি ড্রাইভে দিতে পারতাম। আমি যে আইএসওটা ডাউনলোড করে রাখছি সেই আইএসওটা আমি ডিরেক্টলি এখানে অ্যাটাচ করে দিতে পারি। আর যদি আমি বলি যে না, আমি আগে মেশিন রেডি করব, আইএসওটা আমি পরে ইনস্টল করব, সেটাও আমি চাইলে এখান থেকে করতে পারি। কিন্তু আমি এটাতে সিলেক্ট করব কারণ আমি অলরেডি মাইক্রোটিকটা ডাউনলোড করে রাখছি, মাইক্রোটিকের আইএসওটা। সো আমি এটা ব্রাউজ করে আমার ডেস্কটপে মাইক্রোটিক নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে এই আইএসওটা আমি দেখাই দিলাম যাতে এটাতে বুট করতে পারে। নেক্সট। সো আমাকে বলতেছে যে যে অপারেটিং সিস্টেমটা আমি ইনস্টল করতে চাচ্ছি সেটা কি মাইক্রোসফট, সেটা কি লিনাক্স, সেটা কি ভিএমওয়্যার ইএসএক্সআই। আমি না, এগুলোর মধ্যে কোনোটাই ম্যাচ করে না। সো এটা এখানে আপনার আদার সিলেক্ট করতে হবে। ওকে, সো এখানে এটা সিলেক্ট করা থাকলে কিন্তু হবে না, এটা এখানে আদার সিলেক্ট করতে হবে এবং এই ভার্সনের মধ্যে থেকেও আদার সিলেক্ট করতে হবে। ওকে, নেক্সট। সো এখন আমাকে বলতেছে তুমি যে ভার্চুয়াল মেশিনটা রেডি করতেছো এটার একটা নাম দাও। সো আমি এটার একটা নাম দেই। সো আমি এটার নাম দিলাম মাইক্রোটিক ব্যাচ 4। ওকে, এটা জাস্ট একটা নাম। আচ্ছা, এখন একটা রিকোয়ারমেন্ট আছে। সেই রিকোয়ারমেন্টটা কি, সাপোজ আপনার বাসায় একটা কম্পিউটার আছে, যে কম্পিউটারে আপনি এখন ভিএমওয়্যার ইনস্টল করছেন। ভিএমওয়্যার ইনস্টল করে এখানে আপনি মাইক্রোটিকের ওএসটা ইনস্টল করতে চাচ্ছেন। এবার আপনি কি চান, আপনার অফিসেও আরেকটা কম্পিউটার আছে, আপনি সেই কম্পিউটারেও ভিএমওয়্যার ইনস্টল করছেন এবং আপনি এই সেম ভিএমওয়্যার এর মধ্যে যে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করছেন এইটা এখানেও ইউজ করতে চান, এখানেও ইউজ করতে চান, মানে বাসার কম্পিউটারেও চান, অফিসের কম্পিউটারে চান। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব যখন আপনি এই মেশিনটা রেডি করবেন, সেটা যদি সব ইনফরমেশন গুলো একটা সিঙ্গেল ডিরেক্টরি বা ফোল্ডারের মধ্যে রাখেন, তাহলে আপনি কি করতে পারবেন, এই সিঙ্গেল ফোল্ডারটাকে জাস্ট কপি করে আপনি অফিসের কম্পিউটারে নিয়ে গিয়ে কোথাও একটা পেস্ট করে সেই খান থেকে আপনি আপনার এই ভার্চুয়াল মেশিনটাকে ভিএমওয়্যার দিয়ে অন করলে আপনার বাসায় যা যা আপনি কনফিগারেশন করছেন সেম সেম কনফিগারেশন আপনি এখানেও দেখতে পাবেন। মানে আপনি আপনার প্র্যাকটিসটা কন্টিনিউ করতে পারবেন বোথ অফিস এবং বোথ বাসায়। সো এইটার জন্য আমরা কি করব, আমরা আমাদের মাইক্রোটিকের যা যা অপশন গুলা সেভ হবে সবকিছু একটা সিঙ্গেল ডিরেক্টরিতে সেভ করব। ওকে, সো কারেন্টলি দেখেন এটা কোথায় সেভ হচ্ছে, আমার মাইক্রোটিকের ভার্চুয়াল মেশিনটা সি ইউজার একটা ব্লা 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 একটা লোকেশনে সেভ হচ্ছে। আমি কি করব, আমি আমার কম্পিউটারের কোন একটা ডিরেক্টরিতে মাইক্রোটিক ব্যাচ 4 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং সব ইনফরমেশন ওইখানে সেভ করব। কিভাবে দেখাই একটু। সো আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করি। ব্রাউজে ক্লিক করে আমি আমার কম্পিউটারের ই ফোল্ডারের মধ্যে একটা নিউ নিউ ফোল্ডার করি। আমি এর মধ্যে আসি, ই ডিরেক্টরির মধ্যে নিউ ফোল্ডার করে এটা নাম দেই মাইক্রোটিক 4। ওকে, সো মাইক্রোটিক 4 নামে আমার যেটা আছে সেটা সিলেক্ট করলাম, ওকে করলাম। এখন দেখেন আমার এই যে ভিএমটা আমি রেডি করতেছি সেটা সব এই ডিরেক্টরিতে সেভ হবে। নেক্সট। আমাকে জিজ্ঞেস করতেছে যে প্রসেসর কয়টা দরকার। এটা একটা গুড কোয়েশ্চেন যে মাইক্রোটিকের ওএস রান করতে কয়টা ওএস লাগে। অনেক ওএস বলতেছি কয়েকটা কোর লাগে।
সো আমরা চাইলে এখান থেকে কয়টা কোর সিলেক্ট করব, কয়টা কি করব সব আমরা এখান থেকে চাইলে করতে পারি। সো নাম্বার অফ প্রসেসর আমরা যদি বলি যে নাম্বার অফ প্রসেসর 2টা হবে, নাম্বার অফ কোর হবে 2টা, মানে 2টা প্রসেসরে 2টা, মানে টোটাল 4টা কোর হবে। হ্যাঁ, তো আমরা যদি মনে করি যে না একটা প্রসেসরের একটা কোর হবে, সেটাও পসিবল। আপনারা যদি পাওয়ার বেশি করতে চান সেক্ষেত্রে আপনার যতগুলা কোর আছে অ্যালোকেট করতে পারেন। যেহেতু আমরা এটা টেস্ট পারপাস করতেছি, সো আমি এখানে কোনো রকম চেঞ্জ করতেছি না। নেক্সট, এরপরে আসে হচ্ছে আমাদের মেমোরির জায়গাটা, রাইট? সো মেমোরির মধ্যে 256 সিলেক্ট হয়ে আছে। সো বাই ডিফল্ট 256 ইজ মোর দেন এনাফ। আপনি যদি মনে করেন যে আমি আরেকটু ফাস্ট রাউটার চাই, 512 এমবি সিলেক্ট করতে পারেন। আরো ফাস্ট চাইলে 1 এমবি 1 জিবি করতে পারেন। হ্যাঁ, আরো বেশি চাইলে আরো বেশি করতে পারেন। ইট ডিপেন্ডস অন ইওর সিস্টেম রিসোর্স। ওকে, সো আমরা এখানে 512 সিলেক্ট করলাম। নেক্সটে চলে যাই। এইবার আমার কাছে জিজ্ঞেস করতেছে যে ল্যান কার্ড, নিক কার্ড, রাইট? সো আমরা জানি যে আমরা যদি একটা রাউটার বানাই, একটা পিসি কে একটা রাউটার বানাই, আমার মিনিমাম 2টা ইন্টারফেস লাগবে। একটা লাগবে ল্যান এর জন্য, একটা লাগবে ওয়ান এর জন্য, তাই না? একটা দিয়ে আমার লোকাল ইউজাররা কানেক্ট হবে যারা ইন্টারনেট ইউজ করতে চাবে, আর আরেকটা দিয়ে আমি আইএসপির সাথে কানেক্ট করব, রাইট? সো এটাকে আমরা বলি ওয়ান ইন্টারফেস, এটাকে বলি আমরা ল্যান ইন্টারফেস। তো আমার আসলে 2টা ইন্টারফেস দরকার। আমরা এখানে 2টা ইন্টারফেস ক্রিয়েট করার জন্য আমরা এই উইজার্ড থেকে একটা ইন্টারফেস ক্রিয়েট করতে পারবো। উইজার্ড শেষে গিয়ে আমরা আরেকটা ইন্টারফেস অ্যাড করে নেবো। সো আপাতত আমরা একটা ইন্টারফেস অ্যাড করব। এখন এখানে মাইক্রোটিক আপনাকে ভিএমওয়্যার আপনাকে একটা কোশ্চেন করতেছে, আপনি যে নিক কার্ডটা অ্যাড করতেছেন সেটা কোন ফরম্যাটে আপনি অ্যাড করতে চান? সো ভিএমওয়্যার এর মধ্যে অনেকগুলা ফরম্যাট আছে। একটা আছে ব্রিজ, একটা আছে নেট, একটা আছে হোস্ট অনলি, আরেকটা আপনি নেটওয়ার্ক কানেকশন ইউজই করতে চান না। কোনটার কি কাজ আমি একটু ছোট করে বলি, তাহলে এগুলা কাজে লাগবে আপনাদের। সো প্রথমটা হচ্ছে ব্রিজ। ব্রিজ বোঝার আগে আমি আবার সেই আগের পিকচারে চলে যাই। সাপোজ এটা হচ্ছে আপনার কম্পিউটার, এটা হচ্ছে আপনার উইন্ডোজ 10, এটা হচ্ছে আপনার ভিএমওয়্যার, আপনার এটা হচ্ছে কম্পিউটার, সিওএম কম্পিউটার, এটা হচ্ছে উইন্ডোজ 10, এটা হচ্ছে ভিএমওয়্যার। এটা একটু ভালো করে বুঝেন, তাহলে আপনাদের ইন ফিউচারে অনেক অনেক কাজে লাগবে। সো আমরা কি করি, আমাদের কম্পিউটারে একটা ল্যান কার্ড থাকে না? সেই ল্যান কার্ডে আমরা একটা কেবল লাগাই, রাইট? কোথা থেকে? সুইচ থেকে বা আমার রাউটার থেকে, বাসার রাউটার। সো আমরা যারা ল্যাপটপ ইউজ করি তারা কি করি, তারা হচ্ছে কেবল না লাগায় ওয়াইফাই দিয়ে ইউজ করি। সো ওয়াইফাইও কিন্তু একটা ল্যান কার্ড, একই কথা। আপনি আইদার ফিজিক্যালি কানেক্ট হন আর ওয়্যারলেসলি কানেক্ট হন, এটা সেম জিনিস। সো আমি যদি মনে করি যে এই যে ল্যান কার্ড এটা যে হইছে, এই ল্যান কার্ডটাকে যদি মনে করি যে আমার এই কম্পিউটারে কানেক্ট হয় নাই, এটা কানেক্ট হয়েছে একটা সুইচে। ওকে, আমার এই কেবলটা আসছে এইখানে, একটু ভালো করে বুঝেন। কারণ আমরা যে ল্যাবগুলা করব পরবর্তীতে, এই কনসেপ্টটা জানা থাকলে প্রত্যেকটা ল্যাব আপনি নিজে নিজে রেডি করতে পারবেন, নাহলে আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। তো আমি ধরে নিই এটা হচ্ছে আমার বাসার রাউটারটা, এটা আমার বাসার রাউটার, এটা হচ্ছে একটা সুইচ, আর এই সুইচে এসে রাউটারে কানেকশন লাগছে, আর এই সুইচ থেকে একটা কেবল এসে এখানে লাগছে। তা আমি এখন কি করতেছি, এই ভিএমওয়্যার এর মধ্যে একটা মাইক্রোটিক নামে একটা ওএস ইনস্টল করতেছি। এখন ওএস ইনস্টল করার সময় আমার কি করতে হবে, একটা ল্যান কার্ড অ্যাড করতে হবে। তো আমি যদি ল্যান কার্ড অ্যাড করি এবং ল্যান কার্ডের এখানে অপশনটা এটা সিলেক্ট করি, ব্রিজ সিলেক্ট করি, তাহলে কি হবে, এই কেবলটা এখানে কানেক্ট হবে। মানে এটা, এগুলো কিন্তু ভার্চুয়াল, রাইট? আপনার ফিজিক্যালি কেবলটা কিন্তু আপনার এখানে কানেক্টেড, রাইট, আপনার পিসিতে। কিন্তু আমি যেগুলো জিনিস দেখাচ্ছি সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়াল। ওকে, সো আমি যদি এই অপশনটাকে সিলেক্ট করি, ব্রিজ, তাহলে কি হবে, আপনার এই ভিএমওয়্যার মধ্যে যে মাইক্রোটিকটা আছে, এই মাইক্রোটিকের এই ইন্টারফেসটা আপনার এই সুইচে কানেক্ট হবে। তার মানে আপনার কম্পিউটার, আপনার মাইক্রোটিক রাউটার আর আপনার রাউটারের ল্যান, এরা সবাই একটা সিঙ্গেল ব্রিজের আন্ডারে, একটা সিঙ্গেল সুইচের আন্ডারে। তার মানে আপনার এই ল্যানের আইপি কত? এই ল্যানের আইপি হচ্ছে 192.168.1.1 সে /24, রাইট? তাহলে আপনি আপনার পিসিতে কি করছেন, 192.168.1.10 বা 100 একটা আইপি নিছেন, তাই না? আমরা লিখি একটু ভালো করে বুঝি, তাহলে কাজে লাগবে। 192.168.1.10
100 এটা হচ্ছে আমার এই কম্পিউটারের আইপিটা, এটা হচ্ছে তার সাবনেট মাস্ক, আর এটা হচ্ছে গেটওয়ে। এই গেটওয়েটা কার? এই গেটওয়েটা হচ্ছে আমার রাউটারের। তাহলে আমি যদি আমার এই ভিএমওয়্যারটাকে ব্রিজ মোডে রাখি, ভিএমওয়্যার বলতেছি, মাইক্রোটিকটাকে ব্রিজ মোডে রাখি, তাহলে কি হবে? এই সেম নেটওয়ার্ক থেকে একটা আইপি আমি এখানে অ্যাসাইন করতে পারবো, রাইট? এবং সেটা কাজ করবে। এই জায়গায় যদি আমি অ্যাসাইন করি 192.168.1.101, তাহলে কি আমি আমার এই কম্পিউটার থেকে এই 101 কে পিং করে পাবো, আমি এবার এখান থেকে লগ ইনও করতে পারবো। ওকে, এটা হচ্ছে এই ব্রিজ কনসেপ্ট। এরপরে আসি নেট কনসেপ্ট। নেট কনসেপ্টটা কি? নেট কনসেপ্টটা হচ্ছে যে আমরা আমাদের এই মাইক্রোটিককে ডিরেক্টলি এই সুইচে কানেক্ট করব না। মাইক্রোটিক কি হবে? মাইক্রোটিকটা ইন্টারনালি এখানে কানেক্ট হবে, এবং আমরা যদি এখানে থেকে কখনো আউটার নেটওয়ার্কে কমিউনিকেট করতে চাই, তাহলে এই ইন্টারফেসে যে আইপিটা থাকবে সেটাতে ন্যাট হয়ে যাবে। নেটের কথা মনে আছে? নেট কি হচ্ছিল? আমার লাস্ট ক্লাসেরটা একটু রিভিউ করি। আমার এটা ছিল আইএসপি, আর এটা ছিল আমার ল্যান। সো আমার ল্যানের ইউজাররা যখন ইন্টারনেটে যাচ্ছিল, তখন এই আইপিতে নেট হয়ে ইন্টারনেটে যাচ্ছিল, যাতে এই আইপির যে রিয়েল আইপিটা আছে সেটাতে হয়ে ইন্টারনেটে যাচ্ছিল। তো সিমিলারলি আপনি যদি এই নেট মোড সিলেক্ট করেন, আপনার এই ভিএমওয়্যারের মেশিন গুলা যখন আপনার বাইরের নেটওয়ার্কে কমিউনিকেট করতে যাবে, তখন এই আইপিটাতে, আপনার কম্পিউটারের আইপিটাতে নেট হয়ে আপনার ইন্টারনেটে বা অন্য নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করবে। আর হোস্ট অনলি মানে হচ্ছে এরা কখনো বাইরে কমিউনিকেট করবে না। ওকে, এরা সবসময় নিজেদের মধ্যেই কমিউনিকেট করবে। সেই ক্ষেত্রে আপনি এই হোস্ট অনলি নেটওয়ার্কিংটা ইউজ করতে পারেন। বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? আমি ছোট একটা কোশ্চেন করব পূর্বের টপিক আর এই টপিকটা মিলে। আমি যদি হোস্ট অনলিতে থাকি, তাহলে কি আমার লাইসেন্সের ইস্যুটা কি এখানেও সেম ভাবে কাজ করবে? লাইসেন্সের সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। হোস্ট অনলি মানে হচ্ছে আপনি কোন কোন নেটওয়ার্কে ডিভাইস থেকে কমিউনিকেট করতে পারবেন, সেটা হচ্ছে আপনার না, এই নেটওয়ার্কের মানে আমি কনফিগারেশনটা। যদি ইন্টারনেটের সাথে কানেক্ট না থাকি, সেক্ষেত্রে আমার লাইসেন্সের ইস্যুটা কি ইয়ে করবে ইন্টারনেটে নাকি? কানেক্ট থাকেন আর না থাকেন, লাইসেন্সটা যখন আপনি ইনস্টল করবেন, তখন আপনার ডিভাইসটা যখন লাইসেন্স পাবে, ও বুঝে ফেলবে যে এটা কি লাইসেন্স লেভেল 1 এর জন্য, নাকি লাইসেন্স লেভেল 4, না 5, না 6। ও যখন একবার লাইসেন্স লেভেল পেয়ে যাবে, তখন ও হচ্ছে ওইটা নিয়েই ও স্ট্রিক্ট থাকবে। আপনি যদি ওইটাতে লাইসেন্স না করেন, তাহলে যে আপনার 24 ঘন্টার যেটা আছে, ওই টাইমারটা মাইক্রোটিকের ভিতরে রান করতে থাকবে, এবং 24 ঘন্টা পর ওটা বন্ধ হয়ে যাবে, সেটা ইন্টারনেটে কানেক্ট হোক আর না হোক। বুঝাইতে পারছি? আপনার কোশ্চেনের অ্যান্সারটা কি এটাই হ্যাঁ, নাকি অন্য হ্যাঁ, কিছু? হ্যাঁ। না, না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। Thank you. ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। যদি আমরা ওয়াইফাই রাউটার ইউজ করি, তাহলে যেহেতু ডিএসসিপি থেকে আইপি অ্যাড্রেস দিতেছে, সো ইন দ্যাট কেস তাহলে যদি আমরা ব্রিজ মোডে যাই, হুম। তাহলে কিভাবে তাহলে এটা কাজ করবে? আপনি আপনি যদি এখানে ডিএসসিপি এনেবল করেন, সাপোজ আপনি এখানে হুম, একটা মাইক্রোটিক ইনস্টল করছেন, করে আপনি এখানে একটা ব্রিজ ইন্টারফেস অ্যাড করছেন, এখানে ডিএসসিপি ক্লায়েন্ট এনেবল করছেন, তাহলে কি হবে? এই রাউটারটা আপনাকে ডিএসসিপি তে একটা আইপি দিবে। ওকে, আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, ওকে, আচ্ছা, এইটা হচ্ছে খুবই বেসিক লেভেলের। হ্যাঁ, আমি এতক্ষণ যে কথাগুলা বললাম সেটা হচ্ছে খুবই বেসিক লেভেলের। এই যে সুইচটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই সুইচটা মানে ব্রিজ কনসেপ্ট, এই ব্রিজ কনসেপ্টেরই মধ্যে এখানে আপনি মাল্টিপল সুইচ করতে পারবেন। এটা হচ্ছে সুইচ 1, সুইচ 2, সুইচ 3, সুইচ 4, হ্যাঁ, সুইচ 5, অনেকগুলা করতে পারবেন। আপনাদের একটা জিনিস আমি একটু দেখাই। যদিও এটা একটু অ্যাডভান্স, কিন্তু আমরা যখন ল্যাব করতে যাব, তখন হচ্ছে আমাদের আসলে লাগবে। যেমন আমি এই মাইক্রোটিকের একটা এক্সাম্পল দেখি। এটা একটা মাইক্রোটিক, লাস্ট ব্যাচের এই মাইক্রোটিকটা ক্রিয়েট করা। আমি আচ্ছা, এই মাইক্রোটিকটা অলরেডি পাচ্ছে না, এটা কি পাবে? একটা ওপেন আছে, আরেকটা ওপেন করছি, ঝামেলা শুরু হয়েছে। আচ্ছা, একটা কাজ করি, আমি এটাকে ক্যান্সেল করি, আমি এখান থেকে দেখাই। দেখেন, আমি যদি এটা হচ্ছে লাস্ট ব্যাচেরটা, আমি যদি এটার সেটিংসে যাই, এই যে ল্যান্ড কার্ড এগুলা দেখতে পাচ্ছি, এই যে ল্যান্ড কার্ড। সো এটাকে দেখেন আপনি ব্রিজ মোডে রাখছি আমরা। সো ব্রিজ মোডের মধ্যে যদি আমরা ব্রিজ মোডে না রেখে এই সুইচ গুলাতে কানেক্ট করতে চাই,
সেই ক্ষেত্রে আমরা দেখেন এখানে অনেকগুলা সুইচ আছে। এটা দেখানোর উদ্দেশ্যটা কি? এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটু ভালো করে বুঝেন। দেখেন এখানে অনেকগুলো আছে। সাপোজ আমি যদি এখানে VMNet 2 সিলেক্ট করি, হ্যাঁ? মানে এটা যদি 2 সিলেক্ট করি তাহলে কি হবে? আ তাহলে এই 2 নাম্বার সুইচটা অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ? তাহলে আপনি এর মধ্যে যে VMware গুলার মধ্যে যে বিভিন্ন OS ইনস্টল করবেন, সেই কম্পিউটার গুলাকে, সেই OS গুলাকে যদি আপনি এই 2 তে রাখেন, এটাকেও 2 তে রাখছেন, এটাকেও 2 তে রাখছেন। তখন কি করবে? এরা ২ জন শুধু একে অপরের সাথে কথা বলতে পারবে। বাদবাকি অন্য কেউ কিন্তু এদের সাথে কথা বলতে পারবে না। বুঝতেছেন? সো এরকম অনেকগুলা সুইচ VMware এর মধ্যে ক্রিয়েট করা যায়। সাপোজ 5 এ যদি আপনি VMNet 5 এ যদি সিলেক্ট করেন, এই কম্পিউটারকে সাপোজ VMNet 5 এ সিলেক্ট করছেন, তাহলে কি হবে? আপনার এই কম্পিউটারটা কিন্তু এই VMNet 2 তে কমিউনিকেট করতে পারবে না। কারণ আপনি কিন্তু অন্য একটা সুইচে কানেক্ট করছেন। আর যদি ব্রিজ করেন, মানে এটা করেন, এটাতে করলে আপনার সবগুলা ডিভাইস যদি ব্রিজে কানেক্ট করেন, তাহলে কিন্তু সবগুলা ডিভাইস একে অপরের মধ্যে কমিউনিকেট করতে পারবে এবং আপনার এই কম্পিউটারটাও এদের সাথে কমিউনিকেট করতে পারবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? এটা এটা একটু কমপ্লেক্স। আমরা প্রত্যেকটা কোর্স প্রত্যেকটা ক্লাসেই আমরা যখন ল্যাব ক্রিয়েট করব, তখন আমি ল্যাবটা কিভাবে ক্রিয়েট করতেছি এটা নিয়ে ডিসকাস করব। তখন আস্তে আস্তে এই VMware এর ব্যাপারগুলো আরো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে আসবে। এখন খুব বেসিক লেভেলের কথাগুলো বললাম। জাস্ট এইটুক মনে রাখি যে আমাদের একটা সুইচ ক্রিয়েট হবে। সেই সুইচের মধ্যে আমাদের সব ডিভাইসগুলো যখন কানেক্ট করব, তখন একে অপরকে তারা অ্যাক্সেস করতে পারবে। আমি ক্লিন করে দিচ্ছি এবং নেক্সট ডে আমি তো ক্যান্সেল করে দিয়েছি। আমি আবার নতুন করে যাই। ফাইল, নিউ ভার্চুয়াল মেশিন, নেক্সট, নেক্সট। এটা হচ্ছে এখান থেকে আমি আমার VMware-টা দেখাই দিব। কোথায় ছিল এটা? ডেস্কটপ, মাইক্রোটিক, এটা। নেক্সট, এটা আদার, এখানেও আদার। এখানে লিখবো মাইক্রোটিক ব্যাচ 3 এবং এটাকে আমি নিয়ে যাব হচ্ছে আমার ই ড্রাইভে, মাইক্রোটিক 4 নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করা সেটাতে। নেক্সট, এখানে সব একটাই থাকবে, CPU এবং কোর। এখানে আমরা 512 করে রাখি। আমরা এখানে আমরা ব্রিজ সিলেক্ট করব। ওকে, আমরা এগুলা সিলেক্ট করব না। কেন? কারণ আমরা চাই যে আমাদের যে VMware-টা আমরা ক্রিয়েট করতেছি, ওএস-টা যেটা রেডি করতেছি, সেই ওএস-টা আর আমার কম্পিউটারটা সেম লাইনে থাকে, যাতে আমার কম্পিউটার থেকে উইনবক্স দিয়ে আমি লগ ইন করতে পারি। ওকে, আমার টার্গেট হচ্ছে এটা, যাতে আমি বিভিন্ন রকম কনফিগারেশন গুলা চেক করতে পারি। সো আমি এখানে এই অপশনটা সিলেক্ট করলাম। নেক্সট, এখানে আমার ওই যে IO কন্ট্রোলার ডিভাইস গুলার জানতে চাচ্ছে। এখানে আমরা যেটা রিকমান্ডেড থাকবে সেটাতেই সিলেক্ট করা থাকবে। আমরা অন্য কিছু সিলেক্ট করব না। সো আমরা সবসময় চেক করে দেখবো যেটা রিকমান্ডেড আছে ওইটাতেই সিলেক্ট করা আছে কিনা। সিমিলারলি আমার যে স্টোরেজ টাইপ, হার্ড ডিস্ক টাইপ যেটা, সেটা আমাদের যেটা রিকমান্ডেড থাকবে এখানে IDE স্টোরেজ ইউজ করা। সো IDE তেই সিলেক্ট করা থাকবে। iSCSI, SATA বা NVMe তে থাকবে না। থাকলে আমরা সেটা চেঞ্জ করে রিকমান্ডে দিয়ে দিব। নেক্সট, এখানে বলতেছে যে যেহেতু আমার এটা একটা নতুন ভার্চুয়াল মেশিন, তো নতুন ভার্চুয়াল মেশিনের স্টোরেজটাও নতুন করে ক্রিয়েট করতে হবে। দেখেন এখানে বলা আছে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক। ভার্চুয়াল ডিস্ক মানে হচ্ছে আমার যে স্টোরেজটা সেটা আমাদের রেডি করতে হবে। সো আমি ক্রিয়েট করব। নেক্সটে যাই। সো আমার স্টোরেজটা 8 জিবির একটা স্টোরেজ হবে। আমার মাইক্রোটিকের জন্য যথেষ্ট। হ্যাঁ, 8 জিবি। আমি চাইলে এটাকে আরো ছোট করে 1 জিবি বা 512 করতে পারি, কিন্তু 8 জিবি আমার জন্য যথেষ্ট। সো আমি হচ্ছে এইটাতে 8 জিবি সিলেক্ট করা থাকলো। আমি জাস্ট নেক্সটে চলে যাচ্ছি। এইখানে দেখেন আমি যে স্টোরেজটা ক্রিয়েট করলাম 8 জিবির, এটা তো একটা স্টোরেজ, তাই না? এটা তো কোথাও না কোথাও আপনার সেভ করতে হবে আপনার আপনার কম্পিউটারের স্টোরেজের মধ্যে। এটা আমরা কোথায় করব? এটা আমরা করব হচ্ছে, এটা আমরা ব্রাউজ করে এটা আমরা সেভ করব। মনে আছে? আমরা আমাদের ই ড্রাইভের মধ্যে মাইক্রোটিক 4 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি এইখানে। যাতে করে আমরা এই মাইক্রোটিক 4 ফোল্ডারটা আছে এটাকে পুরাটা কপি করে আরেকটা কম্পিউটারে নিয়ে গিয়ে সেখান থেকে আমরা VMware দিয়ে পুরা আমাদের মাইক্রোটিকের ওএসটাকে অন করতে পারবো। সেটা আমরা দেখবো কিভাবে করতে হয়। সো আমি নেক্সটে চলে যাচ্ছি এবং আমাকে এখানে বলতেছে যে আমার মাইক্রোটিক যে অপারেটিং সিস্টেমটা রেডি হচ্ছে, কি কি জিনিস নিয়ে রেডি হচ্ছে। সো রিমেম্বার আমরা এখানে শুধুমাত্র একটা ল্যান কার্ড পাইছি। আমরা এখন কাস্টমাইজ হার্ডওয়্যারে গিয়ে আরেকটা ল্যান কার্ড অ্যাড করব। দেখেন আমার ল্যান কার্ড একটা এবং এটা ব্রিজ মোডে আছে। আমি এখান থেকে অ্যাডে গিয়ে আমি আরেকটা ল্যান কার্ড এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি অ্যাডে গিয়ে অনেক কিছু অ্যাড করতে পারতাম, কিন্তু আমার মেইনলি লাগবে হচ্ছে এখানে
ল্যান্ড কার্ডটা। সো ল্যান্ড কার্ডের উপরে ক্লিক করে ফিনিশে গেলে আমার আরেকটা ল্যান্ড কার্ড অ্যাড হয়ে গেছে, কিন্তু এটা ন্যাট মোডে অ্যাড হয়েছে, আমি চাই এটাকে ব্রিজ মোডে অ্যাড করতে। ওকে, সো আমি এটাকে ব্রিজ মোডে অ্যাড করে ফেললাম। এখন দেখেন আমার নিক কার্ড হচ্ছে দুইটা, এই একটা এই আরেকটা, দুইটাই ব্রিজ মোডে আছে, আমার জন্য ফেয়ার এনাফ। আমি এখন ফিনিশ করে দিব। আমার এখানে মাইক্রোটিক 4 যেটা আমি কি মাইক্রোটিক 3 নামে করছি নাকি, মেবি আমি এটাকে চেঞ্জ করে 4 করি। জি ভাইয়া 4 ফোল্ডারের মধ্যে 3টা করছেন। এটার নামটা যেন কই থাকে, কেউ বিপদে বললাম। মেশিন নেম কই থাকে, এখানে রিনেম করা যাবে, এই যে রিনেম ভাইয়া। উপরে ও রিনেম আছে। আচ্ছা সরি। ওকে, সো আমি এখন এটাকে আমি এখন পাওয়ার অন করব। ওকে, পাওয়ার অন করলে আমার এখানে বুটিং হচ্ছে, যে দেখেন লিনাক্স কার্নেলটা বুট হলো। এইবার দেখেন আমার এখানে আসবে হচ্ছে মাইক্রোটিকের ইনস্টলেশন স্ক্রিন। এইবার আমরা ওই যে মাইক্রোটিকের যে সফটওয়্যার সেকশনটা আছে, আমরা বলছিলাম যে আমরা পরে এসে দেখব, সেই জিনিসগুলো আমরা এখানে একটু ডিসকাস। আপনারা যারা মাইক্রোফোন অন করেন না, কথা হয়ে গেলে আবার একটু বন্ধ করে। আচ্ছা, এখানে আমরা দেখেন মাইক্রোটিকের একটা ওয়েলকাম স্ক্রিন দেখতে পাচ্ছি, এবং আমাকে বলতেছে যে তুমি মাইক্রোটিক যে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতেছো, তার মধ্যে বাই ডিফল্ট দেখেন একটা প্যাকেজ, এই ক্রস মানে হচ্ছে সিলেক্ট, এগুলো হচ্ছে বিভিন্ন প্যাকেজ। সো আমরা যখন মাইক্রোটিক ইনস্টল করি, তখন আমার যদি মনে হয় যে আমার এত প্যাকেজ দরকার নাই, আমি শুধু এখানে হটস্পটের কাজ করব, এবং আমার এখানে আমি ডিএসসিপির কাজ করব, আমি এখানে আর কি আছে, আমি এখানে ইউজার ম্যানেজার নিব। সো আমি এই কয়েকটা জিনিসের মধ্যে আমি স্ক্রল করে করে যেতে পারি। দেখেন আমি এখানে দেখাই যে সাপোজ আমি যদি এই আমার কিপ্যাডের অ্যারো গুলাকে ক্লিক করি, তাহলে আমার দেখা ডানে বামে আমার যাচ্ছে। তা আমি যেটা চাচ্ছিলাম যে আমি হচ্ছে ডিএসসিপি কে সিলেক্ট করব, ডিএসসিপি সিলেক্ট করার জন্য আমার স্পেস বার চাপতে হয়, স্পেস বার চাপলে দেখেন ক্রস হয়ে গেছে। ক্রস মানে হচ্ছে অ্যাকচুয়ালি সিলেক্ট। তারপরে আমি চাই হচ্ছে আমার IPv6, বা এখানে ধরেন আমার IPv6 না, হটস্পটটা আমি চাই। হটস্পট স্পেস চাপ দিলাম, এটা সিলেক্ট হলো, আর এখানে ইউজার ম্যানেজার। তো আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি চাই, আমরা স্পেসিফিক কিছু কিছু প্যাকেজ নিয়ে মাইক্রোটিক ইনস্টল করতে পারি। আর যদি চাই যে না, আমরা যেহেতু সবগুলা লাগবে, বিভিন্ন অপশনে আমরা কাজ করব, শিখবো, তো আমরা সবগুলা নিয়ে ইনস্টল করব। সো আমরা সবগুলা নিয়েও করতে পারি। সবগুলার জন্য দেখেন আমার এখানে লেখা আছে প্রেস এ টু সিলেক্ট অল। আমি দেখাই আপনাদেরকে, যে দেখেন এখানে লেখা আছে যে আপনার কই গেল, সিলেক্ট অল উইথ এ। তাহলে আমি এখানে ভিতরে ক্লিক করে এ চাপ দিলাম, দেখেন সবগুলা সিলেক্ট হয়ে গেছে। এবার আমার কি করতে হবে, আমি একটু ক্লিন করি। যেহেতু আমি সবগুলা সিলেক্ট করে ফেলছি, এখন বলতেছে প্রেস আই টু ইনস্টল। সো আমি যদি এখন আই চাপ দেই, তাহলে আমার ইনস্টল হবে। আরেকটা জিনিস, আপনারা যারা ভিএমওয়্যারে আজকে প্রথম কাজ করবেন, বা এখন যারা প্রথম কাজ করবেন, দেখেন আমার মাউসটা ফলো করেন, আমার মাউসটা কিন্তু এখন মুভ করতেছে। সো আমি যদি আমার মাউসটা আমার এই ভিএমওয়্যারের মাঝখানে নিয়ে ক্লিক করি, তাহলে আমার মাউসটা ভ্যানিশ হয়ে গেছে। এবার যদি আমি মাউস নড়াই, তাহলেও কিন্তু আমি আমার সেই অ্যারোটা দেখতে পাচ্ছি না। সো এটা কিন্তু এখন আমার এই ভিএমওয়্যার এর ভিতরে চলে গেছে। এটাকে যদি আমি রিলিজ করতে চাই, যে আমি যদি আবার মাউসটা দেখতে চাই, তাহলে আমার এটা যেটা করতে হবে, সেটা হচ্ছে আমার কন্ট্রোল অল্টার দিতে হবে। হ্যাঁ, কন্ট্রোল অল্টার দিলে দেখেন আমার এই যে মাউসটা আবার বের হয়ে আসছে। আমি যদি আবার ভিতর, আমি যে এখন যে বের হয়ে আসছি, এখন যদি আমি আই প্রেস করি, তাহলে কিন্তু ইনস্টল হবে না, কারণ আমার কিন্তু এখন ভিএমওয়্যার এর ভিতরে আমি যাই নাই। So, আমার ভিএমওয়্যার এর ভিতরে যেতে হলে আমার ভিতরে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার এই অ্যারোটা ভ্যানিশ হয়ে যাবে। এবার আমি আই চাপ দেই, দেখেন আমাকে নিচে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কনফিগারেশন। আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি পুরাতন কোনো কনফিগারেশন রাখতে চাই কিনা। আমি এখানে নো দিব। কেন নো দিব? কারণ আমার এটা একটা ফ্রেশ ইনস্টলেশন। এবার আমাকে বলতেছে যে তুমি যদি এটা কন্টিনিউ করো, তাহলে তোমার প্রিভিয়াস ডাটা সব ইরেজ হয়ে যাবে। আমি বললাম ওকে ঠিক আছে ফাইন, আমার তো প্রিভিয়াস কোনো ডাটা নাই, এজন্য আমি কন্টিনিউ দিব ওয়াই। সো দেখেন আমার স্টোরেজটা পার্টিশনিং হচ্ছে হার্ড ডিস্কটা, এবং আমি যে যে প্যাকেজগুলো সিলেক্ট করছিলাম সেই প্যাকেজগুলো এখানে ইনস্টল হইলো। এবার যদি আমি এন্টার চাপ দেই, তাহলে এটা আমার একটা বুট করতেছে। এবার আমি এখান থেকে বের হয়ে আমার রাউটারের আগেরটাই চলে যাই। দেখেন
আমি যদি এই রাউটারটা আমি যখন ইনস্টল করছি তখন দেখেন আমার এই সিস্টেম প্যাকেজেস এর মধ্যে যে যে জিনিস নিয়ে আমি সিলেক্ট করে ইনস্টল করছি সেই সেই জিনিসগুলো এখানে আছে। তো দেখেন এখানে IPv6 আমি বন্ধ করে রাখছি। কেন বন্ধ করে রাখছি? কারণ IPv6 আমার কারেন্টলি এই মডিউলটার দরকার নাই। এই জন্য আমি এটাকে বন্ধ করে রাখছি। আমি যদি মনে করি যে না এই মডিউলটা আমি এখন ইউজ করব, তাহলে আমি কি করতে পারি? সিম্পলি এনেবল করে দিতে পারি। তো এটা এনেবল করে দিলে আমার এটা দেখেন কি বলতেছে এখানে একটা কথা লেখা আছে যে শিডিউল ফর এনেবল মানে কি এখনই সাথে সাথে এনেবল হবে না। আমি রাউটারটা যদি একটা রিস্টার্ট করি তাহলে এটা এনেবল হবে। আরেকটা কাজ আমি করতে পারি, এটাকে আমি এনেবল না করে আমি এটাকে আনস্টল করে দিতে পারি। আনস্টল করে দেওয়া মানে হচ্ছে সাপোজ আমার মনে হলো যে IPv6 আমার এখন দরকারই নাই, আমি এটাকে ফেলে দিব, আমি এটাকে আনস্টল করে দিব। তাহলে কি হবে? এই প্যাকেজটাই আর আপনার রাউটারে থাকবে না। তাহলে এখন ইন ফিউচারে যদি কখনো আপনার মনে হয় যে আপনার IPv6 লাগবে, তখন আপনি কি করবেন? রাইট? বুঝতেছেন আমার কথাগুলা? আপনার যদি এই সবগুলা প্যাকেজ লাগে তাহলে একটা কথা, আর যদি ইন্ডিভিজুয়াল কোন একটা প্যাকেজ লাগে, সাপোজ আপনি হচ্ছে IPv6 ডিলিট করে দিছেন, হটস্পট ডিলিট করে দিছেন, সো ইন ফিউচারে গিয়ে মনে হলো যে এগুলো আপনার লাগবে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি হচ্ছে মাইক্রোটিকের এক্সট্রা প্যাকেজ যে অপশনটা আছে সেই অপশন থেকে ডাউনলোড করবেন। সো এক্সট্রা প্যাকেজে যদি আপনি ডাউনলোড করেন, সাপোজ আমি যদি এইটা ডাউনলোড করি, দেখেন এটাতে ক্লিক করি, আমার একটা জিপ ফাইল ডাউনলোড হবে। সো এটা ডাউনলোড হোক। সো এটা হচ্ছে দেখেন অল প্যাকেজ x86 আছে, আমার এটা ডাউনলোড করাই আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে অল প্যাকেজ, হ্যাঁ। সো এটা যদি আমি ওপেন করি, এটার ভিতরে কি কি আছে আমরা দেখি। দেখতে পাচ্ছি এর ভিতরে ওই সব জিনিসই আছে যেগুলো রাউটারের ভিতরে আছে। তাহলে এখন আপনি কি করছেন? আপনি তো অলরেডি IPv6 কে ডিলিট করে দিয়েছেন, রাইট? তো এখন তো IPv6 আপনার লাগবে। আপনি কি করবেন? এই IPv6 এখান থেকে খুঁজে বের করবেন। এই যে হচ্ছে আপনার IPv6। এখন এটারে এক্সট্রাক্ট করে আমি আমার ডেস্কটপে নিয়ে আসি। তো আমি এটাকে এক্সট্রাক্ট করতেছি, ডেস্কটপে নিয়ে আসলাম, এক্সট্রাক্ট। সো এখন শুধু এই IPv6 আমার ডেস্কটপে চলে আসছে, এই যে IPv6। হ্যাঁ, এখন এই IPv6 কে আমি কি করব? আমি IPv6 কে এই মাইক্রোটিকে ইনস্টল করব। বুঝতেছি আমার কথা? কারণ আমি কিন্তু অলরেডি IPv6 এখান থেকে আনস্টল করে দিছি। এখন আমার এটাকে নতুন করে ইনস্টল করার জন্য দেখেন এখানে ইনস্টল কোনো অপশন নাই। হ্যাঁ, তো এটা কিভাবে ইনস্টল করতে হয়? জাস্ট এই ফাইলের মধ্যে যদি আমি এটাকে নিয়ে আসি, এটাকে এভাবে এখানে নিয়ে আসি, আসছে এই যে, আবার ডিলিট করে দিয়ে আরেকবার দেখাই, এখানে নিয়ে আসলাম, এই যে IPv6। সো এখন কি হবে? আমি যদি মাইক্রোটিকটাকে একটা রিস্টার্ট করি তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। সো ইনস্টলেশনের জন্য আপনার এইখানে ইনস্টল চাপার দরকার নাই। আপনি জাস্ট যেটা ইনস্টল করতে চান সেটাকে নিয়ে এসে ফাইলের মধ্যে রেখে, এই ফাইল লোকেশনে রেখে এটা রিবুট করে দিলে এটা ইনস্টল হয়ে যাবে। কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করে দেখেন, আমার এই যেটা আমার কাছে ডাউনলোড করা আছে এটা কিন্তু মেপসবির, আর আমার রাউটারটা হচ্ছে CCR মানে হচ্ছে টাইল। তাহলে এখন রিবুট করলে কিন্তু কাজ করবে না। দেখেন আমার মিপসবি মানে হচ্ছে আরবি সিরিজের, এই যে এটা, এটা থেকে ডাউনলোড করা ছিল আমার কম্পিউটারে। এটা হচ্ছে দেখেন এই রাউটার গুলা সাপোর্ট করে, কিন্তু আমার রাউটারটা আসলে সাপোর্ট করে এইটা টাইল। সো আমি এখান থেকে যদি ডাউনলোড করে আপলোড করি তাহলে কিন্তু আমার রাউটারটাই হবে না, করাপ্ট করার পসিবিলিটি আছে। সো খুব বুঝে শুনে আপনার ভার্সন অনুযায়ী সেই প্যাকেজটা ডাউনলোড করে তারপরে ফাইলে রেখে আপনার রাউটারটা রিবুট করতে হবে। আচ্ছা, তো আমি এটাকে ডিলিট করে দিই যাতে আমার রাউটারে কোনো প্রবলেম না হয়। এটা হচ্ছে একটা ইস্যু। এবার আসি আমরা সেকেন্ড ইস্যুতে। সেকেন্ড ইস্যুটা হচ্ছে সাপোজ আপনি এখন ভার্সন ইউজ করতেছেন হচ্ছে 6.47.1, এখন মার্কেটে আসছে 6.50 সে, এবং এটা হচ্ছে স্টেবল। ওকে, সো এখন আপনার কি করতে হবে? আপনার তো এই ভার্সনটা চেঞ্জ করতে হবে, রাইট? আপনি এখন ইউজ করতেছেন 6.47, যেহেতু এটা চলে আসছে আপনার এই ভার্সনটা ডাউনলোড করতে হবে। আপনি যখন এই ভার্সনটা ডাউনলোড করবেন তখন কিন্তু আর আইএসও ফাইল ডাউনলোড করবেন না, কারণ এটা আপনার একটা রাউটার বোর্ড, রাইট? বা আপনি তো অলরেডি আইএসও একবার ইনস্টল করেই ফেলছেন, এখন আপনার কি করতে হবে? আপনি তো নতুন করে আইএসও ইনস্টল করবেন না, আপনি নতুন করে শুধু ভার্সন আপগ্রেড করবেন। সো নতুন করে ভার্সন আপগ্রেডের সময় আপনার এই মেইন প্যাকেজটা ডাউনলোড করতে হয়, মানে এইটা।
দেখেন আপনার যদি টাইল হয় তাহলে মেইন প্যাকেজটা মানে এইটা ডাউনলোড করতে হবে, আর যদি x86 মানে পিসি মাইক্রোটিক হয় তাহলে মেইন প্যাকেজ মানে এটাকে ডাউনলোড করতে হবে। দেখেন এটা যদি ডাউনলোড করেন এটা দেখবেন যে একটা সিঙ্গেল ফাইল। হুম, এটা দেখেন এই যে .npk, এটা কিন্তু জিপ ফাইল না, এটা একটাই ফাইল। সো এই ফাইলটা দেখতে কিরকম, এই ফাইলটা হচ্ছে এইটা, এই যে। হ্যাঁ, সো আপনি এখন কি করবেন, এইটাকে, এটার মধ্যে কি কি আছে, এটার মধ্যে কিন্তু ওই যে যতগুলা প্যাকেজ আছে সবগুলা আছে, রাইট? সো এইটাকে আমরা কি করব, এটাকে জাস্ট আমার মাইক্রোটিকে যদি নিয়ে যাই, মাইক্রোটিকের ফাইলের মধ্যে যদি নিয়ে যাই, ফাইল কই, এই যে ফাইল, মাইক্রোটিকের ফাইলের মধ্যে যদি এটা আপলোড করি, এটা আপলোড হচ্ছে। এটা আপলোড হওয়ার পরে এখন যদি সে ফর এন এক্সাম্পল এটা হচ্ছে 6.50, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, আমরা এখন ইউজ করতেছি 6.47। যেহেতু 6.50 অলরেডি চলে আসছে, আমি ডাউনলোড করছি এবং এটা ফাইলে আপলোড করে ফেলছি, এখন যদি আমি রাউটারটাকে রিবুট করি তাহলে কি হবে, মাইক্রোটিক এই ভার্সনে চলে যাবে। ওকে, সো মাইক্রোটিক নেক্সট রিবুটে তখন আমরা দেখতে পাবো যে এখানে আর 6.47 না, এখানে তখন দেখাবে 6.50। আচ্ছা, এটা গেল আপগ্রেড। যদি আপনি ডাউনগ্রেড করতে চান, সাপোজ আপনি এখন 6.47 এ আছেন, আপনার মনে হলো যে 6.47 এ প্রবলেম আছে, আপনি 6.38 এ ব্যাক করবেন, তাহলে আপনি কি করবেন, 6.38 ভার্সনের মেইন প্যাকেজটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এইটা ফাইলের মধ্যে আপলোড করে মাইক্রোটিক রাউটারটা রিবুট করবেন, আপনার ডাউনগ্রেড হয়ে যাবে। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপগ্রেড এবং ডাউনগ্রেড দুইটাই সেম প্রসেস। আমরা মেইন প্যাকেজটা ডাউনলোড করব, করে সেটাকে আপলোড করে মাইক্রোটিক রাউটার রিবুট করব, রিবুট করলেই হয়ে যাবে। এটা হচ্ছে মেইন প্যাকেজের কাজ। এটা হচ্ছে মেইন প্যাকেজের কাজ। আর এক্সট্রা প্যাকেজ হচ্ছে প্রত্যেকটা প্যাকেজ ইন্ডিভিজুয়ালি থাকবে। যদি কোনো প্যাকেজ আমরা কখনো প্রয়োজনের খাতিরে ডিলিট করে দিই, এটা রিইনস্টল করার জন্য আমার এক্সট্রা প্যাকেজটা লাগবে। ওকে, আর সিডিএমএস তো আমরা জানি, সিডিএমএস হচ্ছে আইএসও। রুট সার্ভার জিনিসটা কি এটা আমরা পরবর্তীতে ডিসকাশন করব, এখন আমাদের এগুলা দরকার নেই। ওকে, আবার চলে আসি আমার ইনস্টলেশনে। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন। আপনারা আছেন তো? হ্যাঁ আছি। না এ পর্যন্ত কোনো কোশ্চেন নাই আপাতত। ভাবলাম যে আজকের ক্লাসটা অনেক বোরিং আমার না না অনেক ছোট না খুঁটিনাটি ইনফরমেশন আছে। হ্যাঁ, কিন্তু আমার আমার কাছে আসলে এই ক্লাসটা নিতে অনেক কষ্ট লাগে, কারণ এখানে আসলে ল্যাব নাই, কিছু নাই, শুধু অনেক কথা বলতে হয়। বেসিক কথা বারবার বলতেছেন তো এই জন্য একটু খারাপ লাগে, মজা পাচ্ছেন না। কিন্তু হ্যাঁ আমি ভিমওয়্যারও কাজ করছি আর এগুলোর সাথে পরিচিত, কিন্তু খুঁটিনাটি কিছু জিনিস মিসিং ছিল, ওগুলো জানলাম। হ্যালো, হ্যাঁ, খুবই ভালো। বাকিদের কি অবস্থা, বাকিরা কি বুঝতে পারতেছে? ফ্লোতে থাকতে হবে, কিন্তু যদি স্রোতের জি সাথে ভাইয়া, না ক্লিয়ার। থাকেন তাহলে কিন্তু ডুবে যাবেন। তো আমি ধরে নিচ্ছি যে সবাই জানেন, কিন্তু অনেকেই আছেন হয়তো মাইক্রোটিক শিখতেই আসছে এই কারণে যে মাইক্রোটিক পারি না, রাইট? তো আপনারা একটু মানে কোশ্চেন টোশ্চেন কইরেন, যেখানে বুঝবেন না চুপ করে থাকেন না, কারণ কোর্স ফি দিছেন আপনারা, কোশ্চেন না করলে পিছায় যাবেন। হ্যাঁ, শামীম ভাই, হ্যাঁ ভাইয়া। এখানে যেটা মাইক্রোটিক ওএস 6.47 ভার্সন যেটা, সেটা তো উইনবক্সের ওএস না? না সেটাকে না, সেটা উইনবক্সের ওএস হচ্ছে এইটা। কই গেল, দাঁড়ান, এই যে এটা 3.18, ওকে। এটা হচ্ছে রাউটার ওএস। হ্যাঁ, ও, উইনবক্স রাউটার তো লগইন। একটা জাস্ট একটা অ্যাপস, এটা একটা ক্লায়েন্ট তাই না? যেটা দিয়ে আপনি হ্যাঁ কানেক্ট করবেন। ক্লায়েন্ট, এটা একটা ক্লায়েন্ট, মানে আপনার কোনো ধরেন ওএস না। এটা একটা গুই ফ্লেভারটা পাওয়ার জন্য আপনার আমরা একটা টুল ইউজ করি, যেটা দিয়ে মাইক্রোটিকের মানে পুরো অপশনগুলো আমরা কনফিগার করতে পারি। আচ্ছা, এটা লগইন করার পরে তারপর আমার ওএস ভার্সনটা দেখাচ্ছে। হ্যাঁ, এখানে কি কি দেখাচ্ছে, এটা যদিও আমরা আমরা এগুলো আরো শিখবো, এখানে কোথায় কি। এটা হচ্ছে ভার্সন, এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আইডেন্টিটি, এটা হচ্ছে লগইন আইপি, লগইন পোর্ট, ইউজার নেম। হ্যাঁ, এই সব জিনিস আমরা শিখবো, সমস্যা নাই। এটা যদিও আজকের টপিক না, এটা নেক্সট ক্লাসের টপিক। আজকে যেগুলো আছে সেগুলো আগে একটু শেষ করি। এরপর আর কারো কোনো কোশ্চেন? বেসিক্যালি আমি কাজ করি হচ্ছে সিসকো প্ল্যাটফর্মে। হ্যাঁ, তো
মাইক্রোটিক তারপরে শিখতে আসা আর কি। আচ্ছা আচ্ছা। না, সিসকো প্ল্যাটফর্মে কাজ করা থাকলে আপনার কাছে এগুলো সব মানে খুবই ইজি লাগবে। হ্যাঁ, জাস্ট আপনার শেখা যে সিসকোর কমান্ড কি আর মাইক্রোটিকের কমান্ড কি, দ্যাটস ইট। আর কোনো চ্যালেঞ্জ আপনি এখানে তেমন একটা ফেস করবেন না ইনশাল্লাহ। আচ্ছা, সো আমাদের দেখেন আমরা মাইক্রোটিকটা অলরেডি ইনস্টল করে ফেলছি। এখানে আমাকে বলতেছে যে আমরা যে মাইক্রোটিকটা ইনস্টল করছি সেটা হচ্ছে 6.47 এবং এটা হচ্ছে একটি স্টেবল ভার্সন, রাইট? এবার আমরা মাইক্রোটিকে লগ ইন করতে বলতেছে। এটা মনে রাখতে হবে যে মাইক্রোটিকের ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, ADMIN, এবং সেটাতে কোনো পাসওয়ার্ড থাকে না, রাইট? তো আমরা কি করব, এখানে লিখবো অ্যাডমিন, লিখে এন্টার দিব এবং আমার কাছে এখন পাসওয়ার্ড চাচ্ছে, যেহেতু পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, কোনো পাসওয়ার্ড নাই, আমি আরেকটা এন্টার দিব। এবার আমাকে মাইক্রোটিকের লগ ইন পেজে নিয়ে গেছে, মানে লগ ইন হয়ে গেছে। এবার আমাকে সফটওয়্যার লাইসেন্স দেখাইতে চাচ্ছে। তো আমি এগুলো দেখতে রাজি না, কিন্তু এখন দেখতে হচ্ছে কারণ আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। দেখেন আমাকে বিভিন্ন জিনিস বলতেছে যে সফটওয়্যার লাইসেন্স এগ্রিমেন্টের মধ্যে কি কি আছে। এগুলো যদি আমি দেখি তাহলেও ভাববে যে এটাতে আমি এগ্রি করতেছি, রাইট? যেটা সব ডিভাইস গুলা করে। সো এটা আপনি চাইলে দেখতে পারবেন। আমি কিউ দিয়ে কুইট করতেছি। আমার আসলে মেইনলি যে জিনিসটা লাগবে আপনাদের দেখানোর জন্য আমি আসছি এখানে, সেটা হচ্ছে সফটওয়্যার আইডি। এখানে দেখেন এখানে কি কি ইনফরমেশন বলতেছে। বলতেছে যে তোমার কাছে আর 24 ঘন্টা সময় আছে। অলরেডি অনেক মিনিট চলে গেছে, 23 ঘন্টা 38 মিনিট আমার কাছে আর সময় আছে এই রাউটারটাকে বাঁচানোর জন্য। এবং এই রাউটারের একটা সফটওয়্যার আইডি আছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই সফটওয়্যার আইডিটা হচ্ছে ইউনিক সবগুলা ইনস্টলেশনের জন্য, আই মিন হার্ডওয়্যারের জন্য। তা আপনি যখন একটা হার্ডওয়্যারে একটা ওএস দিবেন মাইক্রোটিকের, তখন সেই হার্ডওয়্যারের বিভিন্ন ইনফরমেশনের উপর ডিপেন্ড করে ও একটা সফটওয়্যার আইডি ক্রিয়েট করবে। এখন আপনি মাইক্রোটিকের ওয়েবসাইটে যাবেন, লগ ইন করবেন, লগ ইন করে বলবেন যে আমি একটা লাইসেন্স কিনতে চাই, পারচেজ এ লাইসেন্স, এখানে একটা অপশন থাকবে বা সাইডে। হ্যাঁ, সো পারচেজের লাইসেন্স কি আপনি যখন ক্লিক করবেন আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কোনটা কিনতে চাও, লাইসেন্স লেভেল 4, 5 নাকি 6। আপনি বলবেন যে আমি লাইসেন্স লেভেল 5 কিনতে চাই। তাহলে 5 যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে বলবে যে এখানে $95 দাও প্লাস 15% ভ্যাট। এবার তুমি তোমার সফটওয়্যার আইডিটা এখানে দাও। ওকে, তো আপনার কি করতে হবে, এই সফটওয়্যার আইডিটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে একটা বাটন থাকবে ডাউনলোড এ লাইসেন্স কি। তখন আপনি যখন এখানে ডাউনলোড এ ক্লিক করবেন তখন আপনার কাছে একটা ফাইল ডাউনলোড হবে। এই ফাইলটাই হচ্ছে সামথিং ডট কি ফাইল, KEY। ওকে, এবার আপনি কি করবেন, আপনার যে কি ফাইলটা ডাউনলোড হইলো এই কি ফাইলটা আপনার এই মাইক্রোটিকের মধ্যে ইম্পোর্ট করতে হবে, রাইট? সো মাইক্রোটিকের মধ্যে ইম্পোর্ট করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে এই মাইক্রোটিকে উইনবক্স দিয়ে লগ ইন করি, রাইট? আমার এই ডিভাইসটাতে তো আগে লগ ইন করতে হবে। সো লগ ইন করবো কিভাবে, আমরা কিন্তু অলরেডি একটা কি ফাইল ডাউনলোড করে ফেলছি। ওকে, সো আমরা এখন এই ডিভাইসটাতে লগ ইন করি। আমি প্রথমেই বলছি যে আমি যখন এই মাইক্রোটিকটাকে রেডি করি তখন দুইটা ইন্টারফেস নিয়ে রেডি করছি এবং দুইটা ইন্টারফেসই কোথায় কানেক্ট ছিল মনে আছে, সুইচে ব্রিজ করা ছিল, রাইট? তার মানে আমার কম্পিউটার আর এই দুইটা ইন্টারফেস কিন্তু ব্রিজ মোডে আছে। তাহলে আমি এখন আমার এই কম্পিউটার থেকে এই মাইক্রোটিকে কিন্তু লগ ইন করতে পারবো। মাইক্রোটিকে একটা ফিচার আছে, সেই ফিচারটা মাইক্রোটিকের সব থেকে ইউনিক ফিচার, যেটাকে বলা হয় ম্যাক লগ ইন। আপনারা এটার নাম শুনছেন, ম্যাক লগ ইন, মানে ম্যাক অ্যাড্রেস দিয়ে লগ ইন যেটা। রাইট? সো আমরা এতদিন জানি যে যে কোনো নেটওয়ার্ক ডিভাইসে আমাদের লগ ইন করার জন্য আইপি কানেক্টিভিটি লাগে, মানে আমার কম্পিউটারে একটা আইপি লাগে, এই ডিভাইসে একটা আইপি লাগে। আমরা তারপরে কি করি, আইদার এসএসএস করি, আইদার টেলনেট করি, না হলে আমরা গ্রাফিক্যালি বা ব্রাউজার দিয়ে সেটাতে লগ ইন করার চেষ্টা করি। কিন্তু মাইক্রোটিকের বিউটি হচ্ছে মাইক্রোটিকের ভেতরে একটা ম্যাক লগ ইন সার্ভার থাকে, যে সার্ভারটা আপনাকে কি করতে দিবে, আপনার এই পিসিতে কোনো আইপি কনফিগারেশন ছাড়া আপনি ডিরেক্ট ম্যাক দিয়ে এই মাইক্রোটিকে লগ ইন করতে পারবেন। জাস্ট কি করতে হবে, আমার এই ডিভাইসটার সাথে আমার মাইক্রোটিকের একটা কানেক্টিভিটি দরকার। এই ম্যাক লগইন কিন্তু শুধুমাত্র ল্যানেই পসিবল। তার মানে এটা যদি আপনার পিসি হয়, আপনার পিসির যে সুইচে কানেক্টেড সেই সুইচে যতগুলা মাইক্রোটিক থাকবে সব মাইক্রোটিক গুলা আপনি দেখতে পাবেন কোথায়, আপনার এই পিসিতে যদি কোনো উইন বক্স থাকে। সো আমরা সেই উইন বক্সেই যাই। এটা আমার সরি, এটা তো লগ ইন করা হয়ে গেছে, আমি একটা উইন বক্সে যাই। সো এটা হচ্ছে আমার একটা উইন বক্স। দেখেন এই উইন বক্সের মধ্যে দুইটা ট্যাব থাকে, একটা থাকে ম্যানেজ ট্যাব, একটা থাকে নেইবার ট্যাব। ওকে, ম্যানেজ ট্যাব মানে হচ্ছে আমার এখানে অনেকগুলা রাউটার আছে যেগুলো সেট করা, বিভিন্ন আমার ক্লায়েন্টের রাউটার,
আমার আইএসপির রাউটার। সো এগুলাতে আমার বিভিন্ন সময় ঢুকে ঢুকে বিভিন্ন কাজ করতে হয়, এই জন্য আমি এগুলাকে সেভ করে রাখছি, যাতে করে দেখেন আমি যদি এটা আমার আইএসপির রাউটার, এটা আমি ডাবল ক্লিক করলে আমার আর ইউজার নেম পাসওয়ার্ড কিছু দিতে হচ্ছে না, অটোমেটিক্যালি যেহেতু সেভ করা আছে আমি ঢুকে যাচ্ছি। সিমিলারলি আরো এগুলা আমি চাইলে সেভ করে রাখতে পারবো। আর নেইবার মানে হচ্ছে আমার ল্যানে যে কয়টা মাইক্রোটিক আছে সেগুলো এখানে শো করবে, তাদের ম্যাক অ্যাড্রেস শো করবে, তাদের আইপি অ্যাড্রেস শো করবে, তাদের আইডেন্টিটি শো করবে। আইডেন্টিটি কি? আইডেন্টিটি হচ্ছে ডিভাইস নেম, তাই না, হোস্ট নেম। আমরা প্রত্যেকটা ডিভাইসের একটা নাম দিতে পারি না? সো মাইক্রোটিকের যে ডিভাইসটা আমরা ইনস্টল করছি সেটার বাই ডিফল্ট একটা নাম থাকে, সেটা হচ্ছে মাইক্রোটিক। সো আপনারা যখনই একটা ডিভাইস, নতুন ফ্রেশ ডিভাইস নিয়ে কাজ করবেন, সেটার ডিফল্ট নামই দেখতে পারবেন মাইক্রোটিক। সো আমরা কি করব, এই নামটাকে চেঞ্জ করব, যাতে করে আমরা এখানে দেখতে পারি যে আমরা যে ডিভাইসটায় লগ ইন করতে চাচ্ছি সেটাই কি ওইটা কিনা। দেখেন এখানে দুইটা ডিভাইসেরই আইডেন্টিটি সেম শো করতেছে। বুঝলাম কিভাবে দুইটা ডিভাইস, একটু দেখাই আপনাদেরকে। আহ, এইটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস। কিভাবে আলাদা করলাম দেখেন, এর প্ল্যাটফর্ম বা বোর্ড, এটা হচ্ছে x86 বোর্ড, আর এটা হচ্ছে আরবি বোর্ড। তার মানে এটা হচ্ছে ফিজিক্যাল রাউটার আরবি সিরিজের, আর এটা হচ্ছে x86 মানে হচ্ছে পিসি মাইক্রোটিক। তার মানে এইটা আমি কিছুক্ষণ আগে ইনস্টল করছি। তাহলে আমি এখন কি করব, আমি হচ্ছে যেহেতু এইটাতে লগ ইন করবো, সো আমি এটার ম্যাকে ক্লিক করব। আইপি তে ক্লিক করলে কিন্তু হবে না, আইপি নাই, রাইট? সো আমি কি করব, ম্যাকের উপরে ক্লিক করব। ম্যাকের উপরে ক্লিক করলে যে ম্যাকটা এখানে চলে আসছে, দেখেন এটা ভ্যানিশ করি, আবার ম্যাকের উপরে ক্লিক করি, যে দেখেন ম্যাকটা চলে আসছে। ইউজার নেম কি থাকে, অ্যাডমিন, এবং কোনো পাসওয়ার্ড থাকে না। সো পাসওয়ার্ডের ঘরকে ব্ল্যাঙ্ক করতে হবে, করে আমি এখন কানেক্ট দিলে আমার ডিভাইসটা কানেক্ট হয়ে যাওয়া উচিত। এবং আমার ডিভাইসটা কানেক্ট হইছে, কিন্তু আমাকে দেখেন এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে। ওয়ার্নিংটা কি দিচ্ছে, এই ওয়ার্নিং আর এই ওয়ার্নিং কিন্তু সেম, রাইট? এখানেও বলতেছে তোমার 24 ঘন্টা টাইম আছে, তোমার সফটওয়্যার আইডি এটা। আমি এখানে যে লগ ইন করছি, এখানেও আমাকে একই ইনফরমেশনই দিচ্ছে যে আমার সফটওয়্যার আইডিটা আমার এতক্ষণ সময় আছে। সো আমি এটাকে ওকে দেই। আমার রাউটারটাতে আমার মেইনলি যেটা দেখতে হবে, সিস্টেম থেকে লাইসেন্স, সিস্টেম থেকে লাইসেন্স। দেখেন এটা লাইসেন্স লেভেল কত, 0, এবং এটা হচ্ছে আমার সফটওয়্যার আইডি। সে ফর এন এক্সাম্পল আমি একটা লাইসেন্স কিনছি, সেটা লাইসেন্স লেভেল 5। এখন আমার কি করতে হবে, আমাকে ওই যে ডট কি যে ফাইলটা দিছে, যেটা আমার ডেস্কটপে আছে, ওইটাকে আমার ইম্পোর্ট করতে হবে। সো ইম্পোর্ট করে আমার ডেস্কটপে যে ফাইলটা আমার কাছে আছে সেটাতে ক্লিক করে আমি যখন এখানে ওপেন দিব, তখন এই মাইক্রোটিকটা একটা রিবুট করবে। রিবুট করে যখন অন হবে, তখন আপনি এখানে দেখতে পাবেন যে লাইসেন্স লেভেলটা চেঞ্জ হয়ে এখানে 5 হয়ে গেছে। তখন আর আপনার এই ডিভাইসটা 24 ঘন্টা পরে যে বন্ধ হয়ে যাওয়ার যে ওয়ার্নিংটা আসে বারবার, এই যে এখানে যে 24 ঘন্টা পরে যে ওয়ার্নিং দিচ্ছে যে 24 ঘন্টা পর বন্ধ হয়ে যাবে, সেই ওয়ার্নিংটা আর থাকবে না। তখন আপনার ডিভাইসটা দেখতে আপনি যখন ঢুকবেন, তখন আর আপনার এই দেখেন এটাতে যেমন এই যে ওয়ার্নিং, সফট রাউটার হ্যাজ নো সফটওয়্যার কি, বাট এটাতে কিন্তু নাই সেই ওয়ার্নিংটা। এখানে অন্য ওয়ার্নিং আছে, কিন্তু এখানে কিন্তু ওই সফটওয়্যার কি ওয়ার্নিংটা নাই। কেন নাই? কারণ এটাতে সফটওয়্যারটা ইনস্টল করা আছে। সো এইভাবে আমরা কি করতে পারি, একটা মাইক্রোটিকে আমরা ওএসটাকে ইনস্টল করতে পারি, ওএস বলতেছি, লাইসেন্সটাকে ইনস্টল করতে পারি। কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন, আমি আর আগাবো ভাইয়া না। একটা কোশ্চেন ছিল। আমি যদি মানে একটা মাইক্রোটিক রাউটারকে যদি আমার পিসির সাথে ইথারনেট কেবল দিয়ে কানেক্ট করি, তাহলে কি আমি উইনবক্স দিয়ে এভাবে মানে এটা তো তখন একই লাইনে থাকবে, তখন হ্যাঁ কি উইনবক্স দিয়ে ম্যাক দিয়ে আমি লগ ইন করতে পারবো না? হ্যাঁ পারবেন তো। মানে সেক্ষেত্রে কোনো ধরেন যদি আমি আবার ওয়াইফাই দিয়ে আমার ল্যাপটপের মধ্যে ইন্টারনেটে কানেক্টেড থাকে, তাহলে কোনো তো কোনো সমস্যা প্রবলেম নাই, নাই না? আপনার ডিভাইসটা ল্যানে থাকলেই হবে। মানে ম্যাক কাজ করে কি ল্যানে না? গতদিন বলছিলাম জি। মনে আছে, যে ম্যাক কিন্তু একটা ল্যানের মধ্যে কাজ করে, আরেকটা ল্যানে গেলেও ওই ম্যাক আর কাজ করে না, রাইট? ম্যাক চেঞ্জ হয়ে যায়, সোর্স আর ডেস্টিনেশন ম্যাক। সো ম্যাকটা আসলে শুধুমাত্র লেয়ার 2 কানেক্টিভিটির জন্য। এই জন্য আপনি শুধুমাত্র আপনার নিজস্ব নেটওয়ার্কে থাকার জন্য এই ডিভাইসটাতে আপনি লগ ইন করতে পারতেছেন। আপনার এই রাউটারটা অন্য নেটওয়ার্কে চলে গেলে, মানে আপনার রাউটারের পরে চলে গেলে, তখন আর ওই ম্যাক দিয়ে কানেক্ট হতে পারবেন না। বুঝতে পারছেন? মানে আচ্ছা, আপনার ডিভাইসটা অবশ্যই ওই সুইচে থাকতে হবে। ওই রাউটারের উপরে একটা কাগজ মানে এর মধ্যে দেখলাম যে ওখানে দুইটা পোর্টের ম্যাক দিছে, একটা মেবি ইথার 1 আর একটা ইথার 11। তো আমি মানে ওই দুই পোর্টে কানেক্ট করে আমার পিসি তে কানেক্ট করতে হবে, তাই না? নাকি অন্য যে কোনো পোর্ট যে কোনো দিয়েই যে এভাবে কোনো পাবো? যে কোনো যে কোনো যে কোনো পোর্টে কানেক্ট করতে পারবেন।
যে পোর্ট ফাঁকা থাকবে ওই পোর্টে কানেক্ট করে এই যে এখানে যাবেন। ভয়েস খুবই লো। এখন এখন ঠিক আছে ভাইয়া। এই নেইবার অপশনে যাবেন, তাহলে এই ম্যাক গুলা শো করবে, জাস্ট ম্যাকের উপরে ক্লিক করে কানেক্ট দিলে কানেক্ট হয়ে যাবে। ও আচ্ছা, জি ভাইয়া বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমরা মোটামুটি আমাদের মাইক্রোটিক রাউটারটাকে ইনস্টল করা শিখলাম, হ্যাঁ, ভিএমওয়্যার এর মধ্যে। আর লাইসেন্সটা ইনস্টল করা শিখলাম। আমরা একটু রিকল করি কি কি শিখলাম। আমাদের ইন্ট্রোডাকশনটা আমরা জানি, হার্ডওয়্যার সফটওয়্যারের ব্যাপারগুলো এখন জানি। লাইসেন্স কিভাবে পারচেজ করতে হয় সেটা আমরা দেখলাম, কিভাবে অ্যাক্টিভেট করতে হয় সেটা আমরা দেখলাম। ল্যাব সেটআপ করলাম, ভিএমওয়্যার পিসি মাইক্রোটিক করলাম, ফার্স্ট লগইনটাও করলাম। ফার্স্ট লগইন মানে কিভাবে উইনবক্স দিয়ে লগইন করতে হয় সেটাও আমরা দেখলাম। তো আমাদের আজকের ক্লাসটা শেষ। আমরা এখন নেক্সট ক্লাসে যেটা করব যে আমাদের রাউটারটাকে বেসিক কনফিগারেশন দিয়ে কনফিগার করব, যাতে করে যেহেতু লাইসেন্স অলরেডি আমরা ইনস্টল করে ফেলছি, আমাদের রাউটারটাকে এখন আমরা লাইভে দিব, যাতে করে আমার ল্যানের যে নেটওয়ার্ক বা পিসি গুলা আছে সেই পিসি গুলা থ্রু দিস রাউটার ইন্টারনেটে রিচ করতে পারে, এবং এগুলাতে আমরা ইন্টারনেট টেস্ট করে দেখব। এই সব জিনিসগুলাই হবে আমরা ভিএমওয়্যারে। হ্যাঁ, সো ভিএমওয়্যারটা ইনস্টল করেন সবাই। আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাসে যা যা করব সেটা প্র্যাকটিস করবেন, আর আমার সাথে শেয়ার ভাইয়া করবেন যে এটা হয়েছে কিনা। বলেন। পিসি পিসি মাইক্রোটিক করার পরে অনেক সময় দেখা যায় যে উইনবক্সে মানে এটা আসতে চায় না, এটা আবার ডিলিট এটার করে দিই, আবার এটার আসে। এটার জন্য আমার চ্যানেলে যাবেন। আমার চ্যানেলের একটা ভিডিও আছে এটার প্রবলেমটা কোথায়। আজকে তো ইউটিউবের অবস্থা 12টা, জানেন সবাই, গুগলের অনেকগুলো সার্ভিসে আজকে প্রবলেম। জি, শোনা যাচ্ছে না ভাইয়া। ইমেইলেও প্রবলেম হয়েছে সকাল থেকে। জিমেইল তো ই হয়েছিল, ক্র্যাশ করেছিল গুগলের আজকে। গুগলের অনেকগুলা বিষয়ে আজকে প্রবলেম ছিল। এছাড়া আরেকটা সংবাদ পাইলাম যে ইয়ার দিকে পটুয়াখালীর ওইদিকে এ, সমুদ্রের ইয়াতে সাবমেরিন কেবলের ভাইসা উঠছে, আবার ওখানেও প্রবলেম হইতে পারে। ওই যেটা কাটা পড়ছিল ওইটাই নাকি নতুন? নতুন হ্যাঁ, সাবমেরিন কেবলের কোনো প্রবলেম নাই, আমি সাবমেরিন কেবলের জব করতে। না, প্রবলেম হয় নাই, প্রবলেম হয়েছে সেটা বলি নাই, বলছি যে বালু সরে গেছে উপর থেকে, ভেসে উঠছে সমুদ্রের ইয়াতে। আমি একটু আগে আমাদের পরিচিত লোক বললো আর কি ওইদিকে। এই অবস্থা কেন আজকে ফেসবুক? আচ্ছা, এই যে এই ভিডিওটা দেখেন। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে ম্যাক শো করে না, উইনবক্স নট শোয়িং ম্যাক। সো এটার মধ্যে কি কি কারণে শো করে না সেই রিজন গুলো আমি এখানে ডিসকাস করছি। সো এই ভিডিওটা যদি টোটালি দেখেন, আমার মনে হয় না যে আর এই প্রবলেমটা থাকবে। তো আমি এই ভিডিওটার লিংক আমি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ফেসবুক তো লোডই হয় না। আমি এই চ্যাট অপশনে দিয়ে দিই, আপনারা কপি করে রাখেন। হ্যাঁ, এটা এটা দেখেন, তাহলে আর ওই প্রবলেম গুলো হবে না। হোপফুলি লগ ইন করতে পারবেন। বলেন, আর কোনো কোশ্চেন? ভাইয়া এই আমি ভিএমওয়্যার হুম এটা হ্যাঁ, ইনস্টল করতে চাচ্ছিলাম। হুম। আমার রাউটার আমি শুনতে পাচ্ছি না আপনার ইনস্টলেশন কথা। বলছি, আমি ভিএমওয়্যার এটা ইনস্টল করতে চাচ্ছিলাম, কিন্তু যে এই এই সলিউশনটা বুঝলাম না। ওয়েলকাম টু মাইক্রোটিক রাউটার সফটওয়্যার ইনস্টলেশন, হুম এতটুকু আসছে, ঠিক আছে। হুম এখানে
এগুলা সিলেক্ট করতে হবে সবগুলা? হ্যাঁ, ওই যে আই দিবেন, আই বলতেছে আগে দিবেন এ, ভিতরে ক্লিক করে এ দিবেন, এ দিলে অল সিলেক্ট হবে, তারপরে আই দিবেন। আপনি এখনই করেন না, আপনার এই আমি রেকর্ডিংটা তো এখন শেয়ার করে দিব, আপনি হচ্ছে কালকের দিনের বেলা বসে আপনার ভিডিওটা আরেকবার দেখেন কিভাবে স্টেপ বাই স্টেপ করছে, তারপরে আপনি কইরেন। হ্যাঁ, তাহলে আপনার ওই অপশন গুলা আপনি বুঝতে পারবেন, বা এখনই আবার দেখতে পারবেন চাইলে, আমি শেয়ার করে দিচ্ছি এখনই। যদি গুগল ঠিকঠাক মতো কাজ করে তাহলে আমি আপলোড করে দিব, আপনি পেয়ে যাবেন এখনই ভিডিওটা। হ্যাঁ শামীম ভাই, হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। আমার কাছে একটা মাইক্রোটিক রাউটার আছে এখন, যেটা হচ্ছে আমি যদি পিসি কে রাউটার বানাতে চাই, হ্যাঁ তো সেক্ষেত্রে তো আমার লাইসেন্স পাচ্ছি আমি 24 ঘন্টার। হ্যাঁ, আপনার তো সেক্ষেত্রে আমি দরকার কি নাই, আপনার তো রাউটার আছেই, আপনার লাগবে না। যাদের রাউটার রাউটারটাকে নাই আমি, আচ্ছা আচ্ছা, তাদের জন্য ভিএমওয়্যার। আপনার যেহেতু রাউটার আমি আছে, আপনার ডিরেক্ট রাউটারে কাজ করবো। হ্যাঁ আচ্ছা, তাহলে তো আমি ওই ইউজার পিসি গুলোকে করতে পারছি, ভিএমওয়্যার ইনস্টল করতে পারছি। হ্যাঁ, করতে পারতেছেন, বা আপনার কম্পিউটারটা কেউ ইউজার পিসি বানাইতে পারতেছেন। হ্যাঁ হ্যাঁ, সেটাও করা যায়। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। সেটা হলো এই টোটাল কোর্সের আপনার ফুল ল্যাব করার জন্য কয়টা রাউটার লাগতে পারে? 4টা, 4টা? 3টা 4টা, ম্যাক্সিমাম 4টার মধ্যে হয়ে যাবে, তাই তো? ম্যাক্সিমাম 4টার মধ্যে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমি আজকে শেষ করে দিই। ভাই একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলেন। আমরা তো যে ভিএমওয়্যারে তো ইনস্টল দিলাম, তারপরেও তো আর কি মানে সফটওয়্যারেরটা তো বলতেছে যে আর কি মানে 23 ঘন্টা থাকবে। সো 23 ঘন্টা পরে কি সবকিছু আবার নতুন করে ইনস্টল দিতে হবে? হ্যাঁ, আমি আমার 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 ইগুলা দেখেন, তাহলে বুঝতে পারবেন, আমি দেখাই। এই যে আমার যে মাইক্রোটিক গুলা দেখতে পাচ্ছেন, এই সবগুলা কিন্তু লাইসেন্স ছাড়া, সবগুলা লাইসেন্স লেভেল 0। যেমন আমি এই রাউটারটা ইউজ করি, যখন 24 ঘন্টা শেষ হয়ে যায় তখন কিন্তু আমি আবার এটা ফেলে দিয়ে নতুন করে করি। একটা জিনিস আপনাদেরকে বলতে আমি ভুলে গেছি, এই যে 24 ঘন্টা যে আমি বলতেছি, এই 24 ঘন্টা কিন্তু ঘড়ির 24 ঘন্টা না। এই 24 ঘন্টা হচ্ছে আপনি যতক্ষণ এই ভিএমওয়্যারটা রান রাখবেন ততক্ষণে 24 ঘন্টা। তার মানে আমি যদি এটাকে এখন বন্ধ করে দিই, দেখেন আমি এটাকে যদি পাওয়ার অফ করে দিই, তাহলে কিন্তু এইটার টাইমারটা স্টপ হয়ে যাবে। মানে আমি ধরেন 1 ঘন্টা প্র্যাকটিস করলাম, 1 ঘন্টা প্র্যাকটিস করে আমি বন্ধ করে দিলাম, আবার কালকে 1 ঘন্টা ইউজ করলাম, তাহলে কিন্তু আমার মাত্র 2 ঘন্টা ইউজ হইলো। বুঝতে পারছেন? মানে 24 ঘন্টা মানে হচ্ছে টোটাল আপ টাইমটা 24 ঘন্টা রাইট, থাকতে হবে, তাই তো? আপ টাইম 24 আচ্ছা, ঘন্টা থাকতে হবে, কারেক্ট। হ্যাঁ, তো ঠিক সমস্যা আছে নাই, ভাই। আমরা মোটামুটি একটা ভিএমওয়্যার ইনস্টল করলে হয়তো আপনি 15-20 দিন একটানা ইউজ করতে পারবেন। তারপরে আমরা কি করব, আমরা তো ব্যাকআপ নেওয়া শিখবো। তো আমরা কি করব, মাইক্রোটিকের জাস্ট ব্যাকআপটা নিয়ে নিব, মাইক্রোটিকটা ফেলে দিব, নতুন করে ইনস্টল করব, ব্যাকআপটা দিয়ে দিব, তাহলে কি হবে, যেটুক শিখছি ওখান থেকে আবার শুরু করতে পারবো। জি জি। ওকে ভাই আরেকটা কথা, ওকে বলেন। কোর্স মডিউল আপনি যে একটা দেখালেন আমাদেরকে, প্ল্যানিংটা দেখালেন আর কি, মানে কোনটার পরে কোনটা ক্লাস হবে, ওটা একটু শেয়ার করে দিলে মনে হয় ভালো হতো। এটা শেয়ার করছি না? মনে হয় আমি না ভাইয়া, পাই। আমি দিয়ে দিচ্ছি, আমি ফেসবুকের গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ওকে। আর কার কোনো কোয়েশ্চেন না থাকলে ক্লোজ করে দিই। ঠিক আছে, ভালো থাকবেন, শুভরাত্রি। ঠিক আছে, সাবধানে থাকেন ভাই ভাইয়া সবাই। ফ্রি থাকলে আরেকটা প্রশ্ন করতাম, কোড হ্যাঁ নিয়ে হ্যাঁ, আর কি, আমাদের যে করেন করেন। মাইক্রোটিকের যে কোড দেখালেন যে 1036, ওখানে 36টা কোর আছে, বা হ্যাঁ লাস্টে যে হ্যাঁ নাম্বারটা অত অনুসারে ওইভাবে কোর আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে এই কোর বলতে আমাদের ওই সিপিইউ তে মানে কতগুলো সিপিইউ কাজ করে ওইটাই তো সিপিইউ মাইক্রোটিকের এর ভিতরে কোর রিসোর্সে। থাকে, সিপিইউ এর ভিতরে কোর থাকে। হ্যাঁ, মানে আচ্ছা, মানে আরো এই ভালো করে কোর, বুঝাই যায়। হ্যাঁ হ্যাঁ, এটা যদি একটু বুঝাইতেন তাহলে একটু ভালো হতো। দাঁড়ান। আচ্ছা, সো দুই রকম আর্কিটেকচারের সিপিইউ হয়, একটা হয় হচ্ছে অ্যাপ্লিকেশন আর্কিটেকচার, অ্যাপ্লিকেশন সিপিইউ বলা হয় একটাকে, আর একটাকে বলা হয় হচ্ছে টাইল সিপিইউ, TILE। সো মাইক্রোটিক হচ্ছে টাইল সিপিইউ ইউজ করে। টাইল সিপিইউ হচ্ছে এরকম। সো
এখানে কয়টা সিপিইউ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। সাপোজ এখানে 20টা কোর আছে, ওকে? সিপিইউ ধরেন হচ্ছে 1 2 3 4 4টা সিপিইউ আছে, এক একটা সিপিইউ এর মধ্যে আবার 5টা করে কোর আছে ধরলাম, হ্যাঁ? তাহলে টাইল হচ্ছে আপনার কি, সাপোজ এটা হচ্ছে 20টা কোর আছে, ওকে? আর অ্যাপ্লিকেশন প্রসেসর মানে যেটা আপনার কম্পিউটারের প্রসেসর, সেই কম্পিউটার প্রসেসরে কি আছে? কোর i3, হ্যাঁ? কোর i3 তে কি আছে? ধরেন আপনার 4টা সিপিইউ আছে, এক একটা সিপিইউ 4টা করে কোর আছে, মানে 4 4 16, বা 2টা সিপিইউ আছে, 4টা করে কোর আছে, 8। সো আমি ধরলাম এখানে 8, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, সো এখন মাইক্রোটিক কি নিয়ে কাজ করে বলেন তো? মনে আছে গত ক্লাসে চিঠির কথা? সেই চিঠিটা কি আসলে? চিঠিটা হচ্ছে আইপি প্যাকেট, তাই না? তার মানে এই প্যাকেট নিয়ে কাজ করে। হ্যাঁ, প্যাকেট নিয়ে কাজ করে। এই প্যাকেট যখন রাউটারের কাছে যায়, রাউটার ওই প্যাকেটটার সোর্স এবং ডেস্টিনেশন চেক করে এটাকে ফরওয়ার্ড করে, রাইট? সো এই জি। চেকটা করে হচ্ছে যে কোনো একজন কোর, ওকে? সো প্রথম প্যাকেটটা একটা কোরের কাছে যাবে, দ্বিতীয় প্যাকেটটা একটা কোরের কাছে যাবে, তৃতীয় প্যাকেটটা একটা কোরের কাছে যাবে, এভাবে করে করে মাইক্রোটিক বিভিন্ন কোরকে এঙ্গেজ করবে এবং সেই প্যাকেটগুলোকে প্রসেস করবে। এটা হচ্ছে টাইল প্রসেসরের কাজ। কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসর কিভাবে কাজ করে? ভাইয়া হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, যদি কিছু না মনে করতেন। এটা শেষ করি নাকি আগেই করবেন? আহ, এটার ঠিক সাথে আছে, শেষ রিলেটেড? করেন। না, এটার সাথে রিলেটেড না। আচ্ছা, এটা শেষ করি। আর অ্যাপ্লিকেশন প্রসেসর কাজ করে হচ্ছে, সাপোজ এগুলো হচ্ছে আপনার কোর। আপনি সাপোজ একটা সফটওয়্যারে ডাবল ক্লিক করছেন, সাপোজ আপনার একটা খুব বড় সফটওয়্যারের এক্সাম্পল দিই, ফটোশপ। তো ফটোশপে আপনি ক্লিক করছেন, ফটোশপ কি করবে? এই কোরের কাছেও দিবে, এই কোরের কাছেও দিবে, এই কোরের কাছেও দিবে, এই 3টা কোর মাল্টিটাস্কিং করবে। করার পরে কি হবে? সাপোজ এই আপনার সফটওয়্যারটা এই কোরের কাজ শেষ করতে লাগছে 1 মিনিট। 1 মিনিট অনেক বেশি সময়, 1 মিনিট না বলি, সাপোজ লাগছে হচ্ছে 10 সেকেন্ড, হ্যাঁ? এই প্রসেসরের টাইম লাগছে ধরেন 3 সেকেন্ড, এই প্রসেসরের টাইম লাগছে ধরেন 5 সেকেন্ড। এখন আপনি আউটপুট কয় সেকেন্ডে পাবেন বলেন তো? 10 সেকেন্ড। কারণ এইটা যতক্ষণ না শেষ না করবে, এদের কাজ কিন্তু শেষ। সো এর কাজ যখন শেষ হবে তখনই আপনি আউটপুটটা দেখতে পারবেন, মানে 10 সেকেন্ড পরে দেখতে পাবেন। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসর যেগুলা, সেগুলার কাজ করার। এখন অ্যাপ্লিকেশন প্রসেসর আর টাইল প্রসেসর কিন্তু এক না, রাইট? সো আপনি অ্যাপ্লিকেশন প্রসেসরটা কি মানে একটা কাজে ওরা 3 ভাগ করে 3 জনের ভাগ করে নিছে এরকম, না একটা কাজই 3 জনই সমানভাবে করতেছে? না না না, কাজগুলাকে ভাগ করে নেয় ওরা। মানে আপনার কি করবে, অ্যাপ্লিকেশন কি করবে, সবগুলা কোরের কাছে কাজ দিবে, মাল্টি কোর থ্রেডিং যেটাকে বলে। সো এই কোরগুলা কাজ করতে থাকবে। অথবা আমার আর কাছে যদি একটা কাজের 3টা অংশ করে সমান ভাগে বা একটু এদিক এদিক করে মানে ভাগ করে দেয়। হ্যাঁ, ভাগ করে দিবে। আচ্ছা, এখন সবগুলা কোরের তো আর সেম কাজ করতে সেম টাইম লাগে না, তাই না? জি। কারণ কোর 1 এর কাছে হয়তো বেশি কাজ আসছে, আগের কাজটা হয়তো আসছে, হ্যাঁ? সো এগুলার জন্য প্রত্যেকটা কোরের আউটপুট সেম টাইমে হয় না, এই জন্য আপনার কি হয়, অ্যাপ্লিকেশনের একটা ডিলে থাকে। কিন্তু টাইল প্রসেসর যেহেতু প্রত্যেকটা কোর প্রত্যেকটা প্যাকেট হ্যান্ডেল করে, সেহেতু এই ক্ষেত্রে আপনার টাইল প্রসেসরের পারফরমেন্সটা অনেক হাই থাকে, বুঝতে পারছেন? এই জন্য দেখেন টাইল প্রসেসরে আপনার 72 কোরের প্রসেসর আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি এই কি বলে অ্যাপ্লিকেশন প্রসেসরের একটা প্রসেসর দিয়ে কখনো এতগুলা কোর পাবেন না। সো আপনার মাল্টিপল সিপিইউ লাগবে, মাল্টিপল সিপিইউ দিয়ে আপনার হচ্ছে এতগুলা কোর করতে হবে। আপনারা জানেন কিনা জানি না, যে বড় বড় সার্ভার গুলো আপনারা দেখতে পারেন না, ওর মধ্যে কিন্তু অনেকগুলা সিপিইউ থাকে, হ্যাঁ? প্রত্যেকটা সিপিইউর মধ্যে আবার কোর কাউন্ট থাকে, সেই কোর গুলাকে দিয়ে দিয়ে ওরা হচ্ছে আম, অনেক বড় একটা প্রসেসর ডিজাইন করে, রাইট? সার্ভার নিয়ে কাজ করেন তাহলে তারা হয়তো বুঝতে পারবেন আমার কথাগুলো। কোশ্চেনের অ্যান্সারটা কি পাইছেন ভাইয়া? জি ভাই, একটু রিলেটেড একটা প্রশ্ন করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার যদি টাইকোরের কোনো মানে কোনো একটা প্রসেসর হাই থাকে, সেক্ষেত্রে এটা রিসলভের কোনো ইস্যু আছে কিনা? আমি নিজেও খুঁজতেছি, পাইলে আমারে বললেন। যেমন দেখেন আমার রাউটারটাই আপনাদের দেখাই। মানে এরকম একটা সমস্যা হয়েছিল আমার, মানে কি 2টা সলভ করতে কোর, পারছেন? না 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 2টা কোর হাই গেছে, পরে ওটা চেঞ্জ করছি। কি চেঞ্জ করছেন? 2টা কোর, ডিভাইসই চেঞ্জ করছেন? হ্যাঁ হ্যাঁ। এই যে দেখেন আমার আমার 9টা কোর
0 থেকে 8 পর্যন্ত এক একটা কোরের এক এক, এই যে এটা দেখেন 100% হয়ে বসে আছে। যে 100 একটা 100 হইলে সমস্যা হয়, মানে আমার হয়েছিল আর কি। হ্যাঁ, তারপর আবার কিছুক্ষণ পর দেখবো সিপিইউ 8টা 100 হয়ে বসে আছে। এটা জি কেন স্যার। হয় জানেন? কারণ আমরা হচ্ছে মোস্ট অফ দা অ্যাপ্লিকেশন ইউজ করি হচ্ছে টিসিপি। হ্যাঁ, টিসিপি অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে? টিসিপি অ্যাপ্লিকেশন কাজ করে সেশন ধরে, রাইট? আপনি যখন একবার ফেসবুকে লগ ইন করেন, আপনার সাথে ফেসবুকের একটা সেশন ক্রিয়েট হয়ে যায়। তো সাপোজ একটা ইউজারের সেশন এই সিপিইউ দিয়ে ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, সো এখন এই ইউজারটা প্রচুর ইউটিউবে কোনো কিছু করতেছে, মানে আমি তো একটা ইউজারের কথা বলতেছি, অবশ্যই এ একটা ইউজার না, আরো অনেকগুলো ইউজার হ্যান্ডেল করতেছে। এবং এই প্রসেসরদের যে সেশনগুলো এখন আপ আছে, সেই সেশনগুলোর প্রচুর অ্যাক্টিভ কানেকশন, এই জন্য এটা ইউটিলাইজেশনটা হাই হয়ে আছে। আমি যদি এখন একটা রিবুট দেই, তখন দেখবো যে এইটা না অন্য একটা হাই হয়ে যাবে, মানে এই কানেকশন গুলা অন্য একটা সিপিইউ তে চলে যাবে। এটা র্যান্ডম, ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন না। সো এই সিপিইউ দিয়ে যে সেশন গুলো এখন এনেবল হয়ে আছে, সেই সেশন গুলো এখন একটু স্লো পাবে। জি ভাই, এরকমই হয়েছিল। এটা তো অবশ্যই টোটাল এর উপর হ্যাম্পার হবে। অবশ্যই, এবং এটার কোনো ওষুধ নাই। জি ভাই। জি ভাই, আমি আমার অ্যানসার পাই। ওকে, শেষ করি নাকি? আর কারো কোনো কোশ্চেন হ্যাঁ, আছে? ওই যে আমার প্রশ্ন ছিল। ও আচ্ছা, বলেন। আচ্ছা, যদিও একটু অ্যাডভান্স লেভেলের, তারপর কোশ্চেনটা করি। আল্লাহ ভরসা, বলেন দেখি, পারলে বলুন। কোশ্চেনটা হচ্ছে, একই পোর্টে মানে একটা পোর্ট দিয়ে সিপিইউ ইউজার এন্ড ব্যান্ডউইথ একসাথে সেল করা যায়? একই পোর্ট দিয়ে পিপিপিওই এবং স্ট্যাটিক দুইটাই করতে পারবেন, কিন্তু একই পোর্ট দিয়ে হটস্পট এবং স্ট্যাটিক করতে পারবেন না। না, হটস্পট হটস্পট আর এবং স্ট্যাটিক না। পিপিপিওই করতে পারবেন, আর পিপিপিওই স্ট্যাটিক করতে পারবেন, কোনো সমস্যা নেই। সাপোজ আমার মানে আমি একটা বুঝছি পোর্ট আপনার দিয়ে কথা, আমি একটা ব্যান্ডউইথ পোর্ট সেল দিয়ে আপনি করলাম। ব্যান্ডউইথও সেল করবেন, আবার ইউজারদেরকেও দিবেন, তাই জি না? জি জি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেই ক্ষেত্রে ডিলেট করে আমার ভাই। ওই পোর্টে তো পিপিইউ ইউজার অ্যাক্টিভ করাই আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আমি বিলেন মানে এক্সট্রা ব্যান্ডউইথ দিব সবগুলাকে, হুম হুম ফেসবুক, ইউটিউব, হুম। ইন্টারনেট প্রতিটার জন্য আলাদা আলাদা আমি একটা আইপি অ্যাড্রেস তাকে প্রোভাইড করব হ্যাঁ বিলেন করে। ওই হ্যাঁ পোর্টটা দেখাই দিব, ওই বিলেনের হ্যাঁ, বিলেন ওই আইডির ভিলেনটা মধ্যে ওই করে দেবেন। পোর্টটা দেখাই আমি দিব। আমি আমারটা দেখাই, দেখেন আমি কি করছি। দেখেন আমার নেটওয়ার্কটা হচ্ছে ভিলেন নেটওয়ার্ক। হুম, এটা ডিলিট করে দিন। দেখেন, এই ভিলেন গুলা হচ্ছে আমার কোর সুইচের ভিলেন, আর এই ভিলেন গুলা হচ্ছে আমার ওএনইউ এর ভিলেন। আমি হচ্ছে আমার ওএলটি নেটওয়ার্ক। হ্যাঁ, আমার যতগুলা বক্স আছে, সব বক্স গুলাকে আমি সব ওএলটি দিয়ে আপ করছি। আচ্ছা ভাই, আমার আছে না, আমি ওই উপরের বিলেন গুলা বুঝতে পারছি। এই যে ওএনইউ এর বিলেন গুলা হুম, আমি আমার বড় ভাই করে, কিন্তু বাট আমার এই কনসেপ্টটাতে একটু ঝামেলা আছে। এইখানে এটা বিলেন দেখাই দেবো আইডিটা না আমি, সমস্যা নেই। ওএলটিতে গিয়ে অ্যাড করতে হয়, বাট হ্যাঁ এইটা একটু মানে আইডিটা আমি বুঝি, বাট 50% হ্যাঁ, ডাউট। এটা এটা নিয়ে আমরা ডিসকাস করব, আমাদের ক্লাসে আছে, সমস্যা নেই। এগুলো আমরা আচ্ছা আচ্ছা, আপনি লাইক আপনার মিউচুয়াল ফ্রেন্ড আমার সাথে দেখলাম, অলি ভাই আপনার সাথে মনে হয় ফ্রেন্ড আছে না? ফেসবুক, কোন কোন অলি অলি ভাই? আহমেদ। ওগুলো কি ভাই অন্য ভিলেন করার প্রত্যেকটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা অণুতে ভিলেন করা, যাতে যাতে করে কোনো লুপ আসলে সেই লুপটা শুধু ওই অণুতেই থাকে, অন্য অণুতে না আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা দেখা যায়, ব্রডকাস্ট ডোমেনটা দেখা যায়। এটা মোটামুটি ভালোই কাজ করতে হবে। আমার যত ধরেন এক্সপেরিমেন্ট আছে সব ওইটার উপর দিয়ে যায়। আচ্ছা ভাই, আপনি কি সিসকোর করান, সিসিএনএ কোর্স করান? আমার সিসিএনপি পর্যন্ত করা ছিল, সেটা করা ছিল 2016 সালে। করা ছিল? হ্যাঁ, আচ্ছা। সব এক্সপায়ার করে গেছে। আমার আমি সিসিএনএ করছি। আমার অলিভার সিসিএনএ ছিল, আমার সিসিএনপি ছিল, আমার আরএসসিএসএ ছিল, আরএসসিএসই ছিল, আরএসসিএসএ আর সিই, এই দুটাতে একসাথে হইতো আগে এক্সাম। এই দুইটা আছে, মানে লিনাক্স এরও এক্সাম করা ছিল, সিসিএনএ ছিল, জুনিপার ছিল, তারপরে আপনার সিট্রিক্স ছিল। এগুলো সব এক্সপায়ার করে গেছে, এখন কিচ্ছু নাই আমার। আচ্ছা আচ্ছা, বুঝতে এগুলো পারছি। তো সব মেয়াদ আচ্ছা থাকে। ভাই, ওই যে আমি যেটা বললাম আর কি, ওইটাতে তো আর এক্সট্রা কিছু করা লাগবে না, জাস্ট আমি ওই বিলেন গুলো ওই পোর্ট দেখাই দিলেই হবে না? হ্যাঁ, জাস্ট আচ্ছা। মানে না মানে আমার একজন
আমি আমি যদিও আমি বলি জিনিসটা জানি। আমি বলি এটা হচ্ছে আপনার মাইক্রোটিকের পোর্টটা, এটা হ্যাঁ, আপনার যাবে হচ্ছে আপনার ওএলটির আপলিঙ্ক পোর্টে, ওকে। আর ওএলটির ডাউনলিঙ্ক পোর্ট থেকে মাল্টিপ্লেক্সার মানে হচ্ছে স্প্লিটারে লাগবে, স্প্লিটারে লাগে আপনার যাবে হচ্ছে ওএনইউতে। আপনি কি করবেন, এই জায়গায় ভিলান ভাগ করবেন, ওকে। হ্যাঁ, 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 ভিলান ভাগ করে এই পোর্টটাকে করবেন ট্রাঙ্ক পোর্ট, ট্রাঙ্কপোর্ট, হ্যাঁ, এই পোর্টটাকেও করবেন ট্রাঙ্ক পোর্ট। হ্যাঁ, হ্যাঁ, এই অনুটাকে আপনি দিবেন ভিলান 1001, সাপোজ আমি যেটা করছি 1001 থেকে শুরু করছি, আর এইখানে আপনার 1001 ভিলানটা থাকতে হবে 1001, ওকে। এবং এই 101 ভিলানে অবশ্যই পিপিপি সার্ভার থাকতে হবে। আর যে ভিলানে আমি ক্লায়েন্ট দিব, কাস্টমারে দিব, ফেসবুক, গুগল, ইউটিউব, ইন্টারনেট আলাদা আলাদা, সেটাতে আমি পিপিপি সার্ভার অ্যাড করি নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি দেখাবো এগুলো আপনারা আচ্ছা, এটা তো ওএলটিতে ব্যান্ডউইথ, এইটা না, আমি সরাসরি সিসিআর থেকে আরেকটা সিসিআর এ ব্যান্ডউইথ প্রোভাইড করবো, বাট ওই পোর্টে আমি মানে ওই পোর্টটা আমি মাঝখানে ড্রপ করে একটা জিবি সুইচ ইউজ করে আমি ওখানে কিছু পিপিইউ ইউজার ইউজ করব, দেন তারপর আরেকটা সিসিআর আমি কোনো কনফিগার সমস্যা করব। নেই, কোনো সমস্যা নেই। জাস্ট আমাকে ওই পোর্টে ভিলেন গুলো দেখাই দিলেই তো হ্যাঁ, হবে হ্যাঁ, নাকি? রাইট। ওই ভিলেন গুলা পাস করাইতে পারলেই হবে, আর কিছু না। ও আচ্ছা, 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 ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে, শেষ করে দিচ্ছেন। আল্লাহ হাফেজ, সবাই সাবধানে থাকেন। আল্লাহ আর হাফেজ। ইনশাল্লাহ আমাদের আবার রবিবারে দেখা হচ্ছে। আল্লাহ জি, হাফেজ, সবাই সাবধানে থাকেন। আল্লাহ হাফেজ ভাই, গুড নাইট।